কি হয়েছে? ভারী নিঃশ্বাস ফেলল অভিনব। ঝিলের হাত মুঠোবন্দি করে বলল, হুম, বলো কি হয়েছে? কিছু সময় স্বার্থপর হতে হয়েছে। অতিরিক্ত ভালো কিন্তু ভালো নয়। অবশ্যই এটা স্বার্থপর নয়, এটা উচিত কার্য। এমন তো নয় আমি মাহিরের সাথে রিলেশনে ছিলাম কিংবা ওকে ধোকা দিয়েছে। এর জন্য মন খারাপ হতেই পারে। তাই বলে অতি দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই ছিল। ঝিল শিওরে উঠল। গলায় দলা পাকিয়ে থাকা কান্নাগুলো বাঁধ ভেঙে নিয়েছে। চাপা কান্নাটা হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়েছে। অভিনব হালকা করে শ্বাস ফেলল। খুব যত্ন করে মেয়েটার চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিল। একটু হেসে বলল, চোখের পানি এত সস্তা নয় ছিল। যখন তখন আবেগ প্রকাশ করাটা বোকামি। আমি চাই না সে বোকামিটা তুমি করো। কিছু সময় নিজে ভালো দেখাটাই হয়ে ওঠে শ্রেয়। ঝিল একটু করে হাসার চেষ্টা করলো। ঠোঁট দুটো সামান্য প্রসারিত হলেও মনটা থমকে গেছে। কোনো অন্যায় কার্য তো সে করেনি, তবুও মন কেন কু গাইছে। প্রায় 4টার দিকে সবাই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে এসে পৌঁছালো। সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ বড় বড় ঢেউয়ের ছিটে ফোটাও দেখা গেল না। সবাই মন খারাপ করে নিল, তবে অভিনব মন খারাপ করলো না। অভিনবের তীক্ষ্ণ মস্তিষ্ক বলছে কিছুক্ষণের মাঝে ঢেউ আসছে। সবাই তীর ধরে হাঁটতে লাগলো। পরিচ্ছন্ন সমুদ্র সৈকতটাকে কক্সবাজারের শাখা সৈকত হিসেবে তুলনা করা যেতেই পারে। একটু দূরে রয়েছে বিশ্রাম করার জন্য কাঠের খাট। কেউ কেউ সেখানেও বসে রয়েছে। মিনিট 10 যেতেই অভিনব বলল, চলো সমুদ্রে নেমে যাই। আমি তো চেঞ্জ আনিনি। সত্যি। আরে বোকা মেয়ে, আমি চেঞ্জ এনেছি তো। দেখো, তোর ব্যাগে এক্সট্রা জামা ভরে দিয়েছে। আরে হ্যাঁ। ঝিল খুশিতে গদগদ হয়ে গেল। অভিনবের বাহু জোরে চেপে ধরল। বোধহয় কিছুটা ছিলেও গেছে, তবুও অভিনব হাসল। ঝিলের দিকে মোহনীয় দৃষ্টি রেখে বলল, জল্লাশের থেকেও বেশি সুন্দর তুমি। আকাশের থেকে বেশি পরিচ্ছন্ন তুমি। হৃদয়ের থেকেও বেশি দামি তুমি। ঝিল মাথা নিচু করে নিল। লজ্জা হাসিতে রাঙা হয়ে গেছে। অভিনব ঝিলকে একটু কাছে টেনে নিল। মেয়েটা শ্বাস প্রশ্বাস যেন কয়েক গুণ হয়ে গেছে। অভিনবের বুকে হাত রেখে মাথা নত করে রাখল। অভিনব অধর কোণে হাসি ফুটিয়ে একটু ঝুঁকল। ঝিলের কানের উল্টো পিঠে হাত দিয়ে স্লাইড করে বলল, আমি তোমাকে ভালোবেসেছি। তোমার জায়গায় মাথা নত করে রাখা নয়, মাথা উঁচু করে রাখা। ঝিল তাকালো। অভিনব একটু ঘোর লাগা চোখে বলল, আমার কাছে লজ্জার চরম পর্যায়ে তোমার জন্য হারাম হয়ে গেছে ঝিল। তুমি শুধুই আমার, যার প্রতিটি শিরায় শিরায় আমার অধিকার। ঝিল আর থাকতে পারল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গেল। আকাশের দিকে তাকিয়ে রইল। অভিনব তার অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এত ভালোবাসার যোগ্যতা আদৌ কি আছে ওর? হঠাৎ হাতে টান অনুভব হলো। পেছনে ঘুরে তাকানোর সুযোগ হলো না। তার আগে অভিনব তাকে নিয়ে ছুট লাগালো। একটু একটু করে ঢেউ হচ্ছে, সবাই সেদিকে ছুটছে। অভিনব ঝিলকে লাইফ জ্যাকেট পরিয়ে দিল। তারপরই সমুদ্রে নেমে গেল। ঢেউয়ের গতি বাড়ছে। ঝিলের আত্মা কেঁপে উঠল। অভিনব, আমার খুব ভয় হচ্ছে। আমি আছি তো, ভয় কিসের? আমার হাতটা ধরে রাখো। আচ্ছা, আমি ধরছি। অভিনব ঝিলের হাত শক্ত করে ধরল। তাতেও ঝিলের ভয় কাটল না। অভিনব এক হাতে ঝিলকে জড়িয়ে ধরল। অভিনবের স্পর্শ গায়ে লাগতেই ঝিল জমে গেল। প্রচণ্ড অস্বস্তিতে নেতিয়ে পড়ল। অভিনব সেটা লক্ষ্য করে একটু হাসল। মেয়েটাকে টেনে একদম কাছে নিয়ে আসলো। দুজনের নিঃশ্বাস একে অপরের চোখে মুখে এসে লাগছে। এতেই দুজনের মনে প্রেমের জোয়ার নেমে গেছে। আমি পাগল হয়ে যাব, তুমি প্লিজ আমার ছেড়ে দাও। অভিনব ঘোর লাগা কণ্ঠে বলল। আমাকে গ্রহণ করার শক্তি সঞ্চয় করে নাও বউ। আমি বেসামাল হয়ে পড়েছি। অভিনব ঝিলের দিকে আরেকটু এগিয়ে আসলো। নাকে নাক ঘষে বলল, তুমি আমার জীবনের সেরা অনুভূতি, যে অনুভূতিতে মত্ত আমি, যার অস্তিত্বে থাকবে শুধু আমার বিচরণ। ঝিল চোখ বন্ধ করে নিয়েছে। বুকের ভেতরে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। অভিনব তাকে পাগল করে ফেলবে। অভিনবের পিঠ খামচে ধরল। মেয়েটার মস্তিষ্ক অভিনবতে হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক ভয়ঙ্কর কাজ করে ফেলল। অভিনবের গলা পেঁচিয়ে ধরে গালে চুমু খেয়ে নিল। অভিনবের স্পর্শ গাঢ় হলো। চোখ বন্ধ করে অভিনবকে অনুভব করতে লাগলো প্রেমময় তৃষ্ণা। ভালোবাসার অনুভূতি যা ওদের জন্য হালাল। ঢেউ যেন গর্জন তুলছে। শা শা করে বাতাস বইছে। সেই বাতাস কানে এসে লাগছে। মুহূর্তেই বড় বড় ঢেউ খেলতে লাগলো। অভিনব ঝিলকে শক্ত করে ধরে রাখলো। ভয় পেও না, ঢেউর মাঝে হারানোর মজা রয়েছে। লাইফ জ্যাকেট পরে আছো না, একটু ভয় পেও না। ঝিল মাথা ঝাঁকালো। বিশাল এক ঢেউ ওদের দিকে ধেয়ে আসতে মেয়েটা চোখ বন্ধ করে নিল। দুহাতে জড়িয়ে ধরলো অভিনবকে। ততক্ষণে ঢেউ ওদের নিয়ে গেছে অনেক দূর। ঝিল, তাকাও, না হলে একটু মজা পাবে না। আমার ভয় হচ্ছে অভিনব। তাকাও বলছে। না, আমার খুব ভয় করছে। ছেড়ে দেবো কিন্তু। ঝিল ভয় পেয়ে গেল। হালকা করে চোখ মেলে তাকালো। অভিনব ঝরা হেসে ঝিলকে ছেড়ে দিল। ভয় পেও না, আমি তোমার হাত ধরে রেখেছি।
ঝিল তবুও ভয় পেল, তবে এবার চোখ মেলেই রইল। বিশাল ঢেউ এসে ওদের দোল খাওয়াতে লাগলো। পরপর কয়েকবার ঢেউ আসলো। ঝিলের ভয় একদম কেটে গেল। খিলখিল করে হেসে উঠল। অভিনবের সাথে দারুণ এক সময় উপভোগ করছে সে, কিছুটা ছোটবেলায় কার্টুনের মতো। প্রায় 20 মিনিট ঢেউয়ের সাথে খেলা করে ঝিল ক্লান্ত হয়ে পড়ল। অভিনবের শরীরে ক্লান্তির ছিটে ফোটাও নেই। মেয়েটার অবস্থা বুঝতে পেরে তীরে এসে পড়ল। ঝিল বারবার মানা করলো, কারণ সে আরও কিছুক্ষণ থাকতে চায়। অভিনব শুনল না। সবাই ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আছে। অভিনব একটু করে হাসলো। গায়ের জ্যাকেটটা প্রথমে ঝিলের গায়ে জড়িয়ে দিয়েছে। ঝিলকে ইশারা করে পাশে দাঁড়াতে বলল। ট্রাভেল এজেন্সির একজন গার্ড বললেন, এটা আমার অভ্যাস। আমি বহুবার ঢেউয়ের সাথে সাঁতার কেটেছি। এটা তো কমই ছিল। অমিতের কথাতে অভিনব হাসলো। ঝিলের দিকে এক পলক তাকালো। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে আছে। প্রকৃতির সাথে আমার ওঠা বসা ছিল। ঝিল মানে তো বিশাল জলধারা, তাই ওকে নিয়ে গেলাম। অভিনবের উত্তরে সবাই হাসলো। সবাইকে বিদায় জানিয়ে অভিনব হাঁটা লাগালো। পরপর দুদিন পানিতে সময় কাটালো। কনকনে শীতের মাঝে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে থাকলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে যাবে। ঝিলকে নিয়ে চেঞ্জিং সেন্টার থেকে চেঞ্জ করে নিল। ঝিলের দিকে দুটো বোতল এগিয়ে দিয়ে বলল, এগুলো অনবৃত অংশে মেখে নাও। কি এটা? সানস্ক্রিন আর অলিভ অয়েল। আমি এগুলো মাখি না। অভিনব ভ্রু কুচকে তাকালো। কিছুটা সানস্ক্রিন ক্রিম নিয়ে ঝিলের পুরো মুখে একটু করে লাগিয়ে দিল। অভিনব, কোনো কথা নয়। কনকনে শীতে এইভাবে থাকলে স্কিন টাইপ একদম বাজে হয়ে যাবে। তুমি বনের মাঝে আছো, বাসায় নাও। অভিনবের কথাতে ঝিল নুইয়ে গেল। হাতে যখন অলিভ অয়েলটা মাখিয়ে দিচ্ছিল তখন কি বিদঘুটে লাগছিল। ঝিল ঠোঁট উল্টে তাকালো। অভিনব না তাকিয়েই বলল, চিন্তা করো না, অলিভ অয়েল চিটচিটে নয়, এটা খুব দ্রুত গায়ের সাথে মিশে যায়। সমুদ্রের তীরে স্টপে করে চা বসানো হয়েছে। একটু দূরে আগুনও জ্বালানো হচ্ছে। ঝিল অভিনবের দিকে তাকালো। অভিনব মৃদু হেসে ঝিলকে কাছে টেনে নিল। কি হচ্ছেটা কি? এখানে তো কেউ নেই ঝিল পাখি। অভিনব, আমার বউ। চুমু খাবো না হয় জড়িয়ে ধরবো। ইচ্ছে হলো টসটসে কালে কামড় দিব। তোমার কি তাতে? ছি, তুমি নির্লজ্জ হয়ে গেছো। আগেই ভালো ছিলে। বরকে উপেক্ষা করো না মেয়ে। ভালোবাসার গভীরতা সে উপলব্ধি করেনি। বোঝে তাহলে তার মনের অবস্থা। ঝিল অভিনবের বুকে হাত রেখে লজ্জা কণ্ঠে বলল, তুমি লাগামহীন হয়ে গেছো। আরও হব ঝিল, পুরো লাগামহীন অসভ্য ভদ্রলোক। ঝিল গগন কাঁপিয়ে হাসতে লাগলো। অভিনব সযত্নে ঝিলের মাথাটাকে বুকে চেপে ধরল। অভিনবের বুক থেকে ভেসে আসা গুনগুন সুরে ঝিল যেন হারিয়ে গেল। আগুন জ্বালানো হয়েছে। সবাই ঘেরাও করে বসেছে। যেহেতু আজ সুন্দরবনের শেষ দিন, তাই একটু ভিন্ন আয়োজন। স্টোভে করে চা বসানো হয়েছে। যে সে চা নয়, মালাই চা। আগুনের উত্তাপে সকলের মুখ মোহনীয় লাগছে। আজ সবাই একসাথে সূর্যাস্ত উপভোগ করবে। সৈকতে আছড়ে পড়া ঢেউগুলো এখন শান্ত। সূর্য প্রায় নিভু নিভু হয়ে আকাশে লাল আভা ছড়িয়েছে। তারই মাঝে প্রেমময় অনুভূতি নিয়ে সময় কাটাচ্ছে অভিনব ঝিল। দুজনের মাঝে সামান্য দূরত্ব থাকলেও হৃদয় রয়েছে খুব কাছাকাছি। প্রেমের তৃষ্ণা নিবারণ করছে চোখে চোখে। অভিনবের দুষ্টুমি ভরা চাহনিতে ঝিল কুকড়ে যাচ্ছে, তবুও বেহায়া মন বারবার ফিরে তাকাচ্ছে। আর তারই মোক্ষম সুযোগ কাজে লাগাচ্ছে অভিনব। শাকিল উঠে দাঁড়ালো। একটা বোতল নিয়ে মাইক স্টাইলে মাঝে চলে আসলো। সবাই হাততালি দিল, কেউ বা শীষ বাজালো। ভাব নিয়ে শাকিল হাত নাড়ালো, ঠিক যেন কোনো দেশে সেলিব্রিটি। খ্যাক করে কেসে বলল, গোপন সূত্রে জানা গেছে আমাদের মাঝে এক জোড়া কাপল রয়েছে, কিন্তু তাদের পার্সোনাল বিষয়ের কারণে বিষয়টা আড়ালে রেখেছিল। তবে যেহেতু আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন, তাই তারা চাচ্ছে তাদের বিষয়টা আমাদের জানাতে। আর ইউ এক্সাইটেড গাইস? সবাই চিৎকার করে বলল ইয়েস। ঝিলের চোখ কপালে উঠে গেছে। অভিনবের দিকে তাকাতেই অভিনব রহস্য হাসল। সকলে আনন্দিত হলেও মাহেরা আনন্দিত নয়। সবকিছু বিষাক্ত মনে হচ্ছে। এই মুহূর্তে অভিনবকেও বিরক্ত লাগছে। পুরো বিষয়টাকে ন্যাকামো আর ভাব বলে মনে হচ্ছে। সবার জন্য নিজেকে কন্ট্রোলে রেখেছে, না হলে অনেক আগে এখান থেকে উঠে যেত। সবাই একযোগে করতালি দিয়ে সুর তুলল। উদ্দেশ্য নব দম্পতিকে দেখা। শাকিল অভিনবকে ইশারা করলো। অভিনবই তাকে বলেছিল আয়োজন করতে। ঝিলের ভীষণ অস্বস্তি হতে লাগলো। অভিনব উঠে দাঁড়াতেই সবাই ও বলে চিৎকার করলো। বিষয়টা মোটামুটি বুঝে গেছে সবাই, তবুও খুব আকর্ষিত হচ্ছে। অভিনব ঝিলের দিকে আগালো। যত আগাচ্ছে ঝিলের মনে তত লজ্জা বেড়ে চলেছে। বুকের ভেতর ধিমধিম আওয়াজ হচ্ছে। এই মুহূর্তে মৃত্যুই যেন পারে তাকে বাঁচাতে। অভিনব তার সামনে এসে ঠোঁট প্রসারিত করে হাসলো। হাত বাড়িয়ে দিয়ে ইশারা করলো। হাজারো অস্বস্তি নিয়ে হাতে হাত রাখলো ঝিল। গোলের মাঝে এসে অভিনব একটু হাঁটু গেড়ে বসলো।
সবাই চিৎকার করে উঠল। মাহের নিজ হাতে ভিডিও করছে, তা দেখে মাহের আর ভীষণ রাগ হলো। হঠাৎ করে গোলের ভিতর আগুন জ্বলে উঠল। ঝিল ভয় পেয়ে ব্যস্ত হলো। অভিনব চোখ দিয়ে আশ্বস্ত করতেই ঝিল দমে গিয়ে সামনে তাকালো। লজ্জায় তার গাল কমলা রঙে পরিণত হয়েছে। অভিনব তার পেছনে গুটিয়ে রাখা হাতটা সামনে নিয়ে আসলো, ঝিলের দিকে একগুচ্ছ পদ্মফুল এগিয়ে দিল। তারপরই বলল অন্তর্কণে থেকে ভেসে আসা সেই বাণী, শোনো মেয়ে, তুমি আমার হৃদস্পন্দন, তুমি আমার ভুবন, তুমি আমার বকধুকপোকানি, তুমি আমার রঙিন আকাশের ধূসর রঙের প্রজাপতি। সবাই একসাথে উঠে দাঁড়ালো। অভিনবের নামে বাহবা দিতে লাগলো। সবাই বলছে ফুলগুলো নিতে। ঝিল ছলছল নয়নে তাকে, অভিনবের চোখ দুটো যেন হাসছে। ঝিল ফুলগুলো নিতেই অভিনব উঠে দাঁড়ালো। কোনো আড়ষ্টতা ছাড়াই সবাইকে উপেক্ষা করে ঝিলকে বুকে জড়িয়ে ধরল। ঝিলের মাঝেও লজ্জার ছিটে ফোঁটা দেখা গেল না। দুহাতে খামচে ধরল অভিনবকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। সূর্যাস্ত হচ্ছে, সবাই সৈকতের দিকে ছুটে গেল। ঢেউগুলো একটু একটু করে উথাল হচ্ছে, তার মাঝে পা মেলাচ্ছে অভিনব। ঝিল জিন্সের কিছু অংশ ভিজে গেছে, তবুও দারুণ এক অনুভূতি। অভিনব ঝিলকে সামান্য চেপে ধরল। কি হচ্ছে কি এসব? প্রেম চলছে। আজব, এগুলোকে প্রেম বলে? এটা তো রীতিমতো ছ্যাঁচড়ামো, যাকে তুমি প্রেম বলে আখ্যায়িত করলে। হুম, এটাই প্রেম, স্বামী স্ত্রী হালাল প্রেম, বুঝছো? দেখ, ছাড়ো, তো আমার অস্বস্তি হচ্ছে। অভিনব ভ্রু কুচকালো, অবিশ্বাসের স্বরে বলল, সত্যি অস্বস্তি হচ্ছে? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব যেন গভীর ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর ডেভিল স্মাইল দিল, যে হাসির মানে বোঝার আগে ঝিলকে কোলে তুলে নিল। বাচ্চাদের মতো হাত পা ছুটতে লাগলো। অভিনব লম্বা হাসি ফুটিয়ে বলল, যতই করো হেলা, ছাড়বো না তোমায় শেষ বেলা। সে কি ভয়ঙ্কর কবিতা! সত্যি? হ্যাঁ, তোমাকে তো অস্কার দেওয়া উচিত। বাইদা রাস্তা নোবেল দিলেও মন্দ হয় না। ঝিলের রসিকতায় অভিনব হাবুলের মতো তাকালো। ঝিল খিলখিল করে হাসলো। অভিনব চোখ টিপে বলল, আজ তোমার রক্ষে নেই, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সব শেখাবো আজ। নো। অভিনব ডেভিল স্মাইল দিয়ে হাঁটা লাগালো। লঞ্চে ফিরে এসে সবাই যে যার কেবিনে চলে গেল। রাতে সবার আড্ডা হবে, তাই রেস্ট করার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সন্ধ্যার নাস্তা সবার কেবিনে দিয়ে দেওয়া হয়েছে। ঝিল ফ্রেশ হতে গেছে। প্রায় আধা ঘন্টা পর বের হলো সে। অভিনব ফোঁস করে দম ফেলল। এত লেট করে কেউ? আসলে কি, তাহলে এখন কি করে আসলে? আগে তো আসতে পারতে। না, মানে আমি আসলে জিপ ছাড়া জামা নিয়ে গিয়েছি, কুর্তি জিপটা কেটে গেছে, সেটার জন্যই তো এত লেট হলো। তাহলে এখন কি করে আসলে? টাওয়াল পেঁচিয়ে। আগে তো আসতে পারতে। মাথায় আসেনি। অভিনব ঝরা হাসল। ঝিলের কাছে এসে দাঁড়ালো। মেয়েটার শ্বাস ঘন হয়ে যাচ্ছে। অভিনব সে শ্বাস উপেক্ষা করে ঝিলের দুপাশে হাত দিয়ে আটকে ফেলল। কি হচ্ছে কি অভিনব? ম্যাথ। হোয়াট? বলেছিলাম না ক্লাস নেবো আজ। দেখো তুমি কিন্তু। অভিনব একটু ঝুঁকলো। আচমকায় ঝিলের পিঠ থেকে টাওয়েলটা সরিয়ে নিল। ঝিল চোখ বন্ধ করে নিল। অভিনব ফিসফিস করে বলল, দ্যাটস ফিজিক্স। হ্যাঁ, তুমি। আমি? দূরে সরো প্লিজ। কেমিস্ট্রি বাকি আছে তো। অভিনব অর্ধেক ক্লাস পছন্দ করে না। ঝিল চোখ মেলে তাকালো, চোখে মুখে অস্বস্তি। অভিনবের ঠোঁটের কোণে মৃদু হাসি। এক হাতে ঝিলের অর্ধ উন্মুক্ত পিঠে হাত ছোয়ালো। মুহূর্তেই ঝিলের শরীরে বিদ্যুৎ খেলে গেল। রক্তে শীতল বাতাস অনুভব হলো। আকাশে মেঘের গর্জনের মতো করে বুকের ভেতর গর্জন হতে লাগলো। ঘোর লাগা চোখে অভিনব আরেকটু ঝুঁকে নিল। ভেজা চুলে নাক ডুবাতে ঝিল অভিনবকে খামচে ধরল। অভিনব যেন নিজের মাঝেই নেই। ঝিলের গলাতে তার উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। এবার ঝিল নিজেও অভিনবেতে হারিয়ে গেল। অস্বস্তির সাথে ভালো লাগায় মত্ত হয়ে গেল। অভিনব তার মাদক মেশানো কণ্ঠে বলল, দ্যাটস কেমিস্ট্রি। ঝিল চোখ মেলে তাকালো। অভিনব তার এতটাই কাছে, ভাবতেই লজ্জা লাগছে। তবুও অভিনবকে খামচে ধরল। অভিনব ঝিলকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ভেজা চুলগুলো ঘাড়ের এক সাইডে সরিয়ে ডিপলি কিস করলো। একটা ছোট করে লাভ বাইট দিয়ে বলল, বায়োলজিটা প্র্যাকটিক্যালি। ঠিক তখনই কেবিনের দরজায় নক পড়ল। অভিনবের প্রেমময় রোমান্টিক মুহূর্তে ব্যাঘাত ঘটল। ফুটুস করে ভেঙে গেল তার হৃদয়। দরজার অপর পাশের ব্যক্তিটিকে ভয়ঙ্কর এক গালি দিল সে। ঝিল মুখ চেপে হাসছে। অভিনবের রাগে কটমট করে তাকিয়ে বলল, শালা বোর সাথে প্রেম করব, তার উপায়ও নাই। বিদিতে রোমান্সের সেফটি অবধি নেই। ধ্যাত। ঝিলের ভাবভঙ্গি দেখে বিরক্তি প্রকাশ করল অভিনব। মেয়েটার মাঝে কি কোনো রোমান্টিকতা নেই? দরজা খুলে দিতে একজন স্টাফ লম্বা করে হাসলো, হাতে সন্ধ্যার নাস্তা। অভিনব বিড়বিড় করতে লাগলো। এই নাস্তার জন্য তার রোমান্সের 12টা বাজলো।
প্রচণ্ড বিরক্তির মাঝে অভিনব হাসল, নম্র ব্যবহার করে বিদায় জানালো। স্টাফ চলে যেতে ঝিল আড়াল থেকে বেরিয়ে আসলো। অভিনব দাঁত কিরমির করতে করতে টেবিলে খাবারটা রাখলো। ঝিলের অবস্থা তখন যায়, হাসি থামিয়ে রাখতে পারছে না সে। অভিনব রকচটা স্বরে বলল, খাবার থেকে উদ্ধার করো না আমায়। তুমি একটু রোমান্টিক নও ঝিল। আমি আনরোমান্টিক? তাহলে আমি আনরোমান্টিক? ঝিল নাক কুচকালো। অভিনব তাকে আনরোমান্টিক বলল। আজ রোমান্টিকতা কাকে বলে বুঝিয়ে দিবে। হঠাৎ করে অভিনবের উপর হুমড়ি খেয়ে পড়ল। অভিনব এটার জন্য একটুও প্রস্তুত ছিল না। ঝিলের নিজের প্রতি খেয়াল নেই, জামা কাপড় এলোমেলো। অভিনব ঝিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে। যে মেয়ে একটু আগে কাঁপাকাঁপি শুরু করেছিল সেই মেয়ের অবস্থা এখন পুরোই আকাশ পাতাল। অভিনবের নাগাল না পাওয়াতে ঝিল নিজের উপর বিরক্ত হলো। 5 ফিট 3 ইঞ্চি লম্বা হয়েও কোনো লাভ নেই। 6 ফিট বরের কাছে সে নিতান্তই পিচ্চি। ঝিল বুদ্ধি খাটে অভিনবের পায়ের উপর দাঁড়ালো। লক্ষ্য করলো অভিনব ব্যথা পাচ্ছে কিনা। অভিনবের মুখের ভঙ্গিমা স্বাভাবিক, অর্থাৎ ঝিলের ভর তার কাছে তেমন কিছুই না। সাহস সঞ্চয় করে ঝিল অভিনবের গালে চুমু খেলো। অভিনব বেশ অবাক হলো। হঠাৎ ঝিল অভিনবের ঠোঁটের দিকে আগালো। অভিনবের চোখ রসগোল্লা হয়ে গেছে। হাত দিয়ে বাধা দিয়ে বলল, ছি ঝিল, রোমান্টিকতার নাম করে তুমি অশ্লীল হয়ে গেছো। আমি অশ্লীল হয়ে গেছি? ভদ্র বাচ্চাদের মতো দুদিকে মাথা কাত করে সম্মতি জানালো। ঝিল ছিটকে দূরে সরে গেল। অভিনব নিজের চাপা হাসিটা রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে কোলে তুলে নিল, বেডে শুইয়ে দিয়ে তার দিকে ঝুঁকে নিল। ঝিল ভয়ার্ত চোখে তাকালো। অভিনবের ঠোঁটে স্মিত হাসি। অভিনব তার শীতল হাতে ঝিলের গাল ছুঁয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে নিল মেয়েটা। ধীরে ধীরে সে ঝিলের ঠোঁটের দিকে অগ্রসর হলো। অভিনবের অনুভূতিতে ঝিলও সায় দিল। তাদের ভালোবাসার গভীরতার প্রথম ধাপ। সোজা বাংলায় যাকে বলে ঠোঁটে চুমু খাওয়া। অভিনব ফিসফিস করে বলল, আমার কাছে সব থেকে সুন্দর তুমি ঝিল, চাও তো তোমার কাছে ম্লান। তুমি আমার সেই সুখের প্রথম অনুভূতি। ভালোবাসি, খুব খুব ভালোবাসি। অভিনব লম্বা হাসলো। মেয়েটাকে বুকে জড়িয়ে যে শান্তি অনুভব হচ্ছে তার ছিটে ফোটাও ছিল না গত 1.5 বছরে। সকলে একসাথে আড্ডায় বসেছে। মাহেরার নাকি মাথা ব্যথা, তাই সে চলে গেছে। ডিনার শেষ হয়েছে 20 মিনিট আগে। আড্ডা চলবে রাত 11টা অবধি। এখন বাজে রাত 9টার কাছাকাছি। সবাই অভিনব আর ঝিলের বিষয়ে আগ্রহী। ওদের বিয়ে হয়েছে এটা জানলেও কি করে হলো, কিংবা পরিচয় কি করে, সেটা সকলের অজানা। সবাই বেশ খুশি খুশি ভাব নিয়ে আছে। মাহের বেশ হাসি খুশি। মাহেরা যে কোনো ভেজাল করেনি এটাই অনেক। তাই সে নিজেই প্রশ্ন করল, অভিনব আর ঝিল, তোমাদের বিষয়টি একটা রহস্যে ঘেরা। আমরা কিন্তু কিছুই জানি না। এখন একটু ডিটেলসে বলো তো, প্রেমটা কি করে হলো? ঝিল আমতা আমতা করতে লাগলো। পাপড়ি হালকা হেসে বলল, এত ভয় পাচ্ছে কেন ঝিল? প্রেমেই তো, অন্য কিছু তো নয়। ঝিলের মস্তিষ্ক লজ্জায় পড়ল। এরা সবাই কি কোনোভাবে ওকে লজ্জা দিতে চাচ্ছে? অভিনব ঝিলের অস্বস্তি বুঝতে পারল, তাই নিজেই সমস্তটা বলবে বলে ঠিক করলো। অ্যাটেনশন এভরিওয়ান, ঝিল নিতান্তই বাচ্চা, যে আমাকে সেফটি পিন পুশ করে মারতে পারলেও প্রচণ্ড ভয় পায়, আর কথা বলতে গেলে সব গুলিয়ে ফেলে। ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কি করে এটা হলো? বলছি, আমাদের প্রথম দেখাটা অস্বাভাবিক। তাছাড়া আমাদের বিয়েটাও জোর করে দেওয়া হয়েছে। সবাই অবাক চোখে তাকালো। জোর গলায় বলল। ঝিল অস্বস্তিতে যে পড়ল, এখন নিশ্চয়ই তার পাগলামোগুলো ফাঁস হবে। অভিনব প্রথমে ভেবেছিল জোর করে বিয়ে হয়েছে, এটা আড়াল করবে, কিন্তু কয়েকদিনে এরা সবাই খুব কাছের হয়ে গেছে। এদের কাছ থেকে কোনো কিছু লুকাতে ইচ্ছে হচ্ছে না। বলছি, ঝিলের স্বভাব বিয়ের আগে বাসা থেকে পালিয়ে যাওয়া। সম্ভবত ও এখন বিয়ে করতে চায় না। ওর ফ্যামিলি ওকে খুব ভালোবাসে, যাকে অতিরিক্ত ভালোবাসে বলে। নাহলে এতবার বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেয়ে বাসায় ফিরে তাণ্ডব চালাতে পারে। সবাই ঝিলের দিকে তাকালো। লজ্জায় মেয়েটা নেতিয়ে গেছে। সবার মুখে আফসোসের রেখা। এমন ফ্যামিলি আদৌ কি হয়? অভিনব আবারও বলল, 1.5 বছর আগেও পালিয়ে এসেছিল। ঘটনাচক্রে মাঝপথে আমার গাড়ির সামনে এসে পড়ে, আর ওকে নিয়ে সাহায্যের জন্য গ্রামে প্রবেশ করে। গ্রামের লোকেরা নানান কথায় আমাদের বিয়ে দিয়ে দেয়। তাদের ফালতু কালচার যে এভাবে আমার জীবনকে রাঙিয়ে দিবে ভাবতেই পারেনি। এখন তো তাদের সালাম করতে ইচ্ছে হচ্ছে। ফেরার পথে ছিল পাগলাম ছিল দেখার মতো। ভয় পেয়ে আমার হাতে পিন পোষ করে দিয়েছে। সব থেকে বড় কথা, আমি যে ওকে বাঁচিয়ে একটা ধন্যবাদ অব্দি দেয়নি। সবাই হতবাক হয়ে গেছে। ঝিল ভ্রু কুচকে তাকালো। অভিনব তার সাথে লেগ পুল করছে। শোনো, আমি তখন ধন্যবাদ দেওয়ার মুডে ছিলাম না। কার না কার সাথে আমার বিয়ে হয়ে গেল, আর আমি জানাবো তাকে ধন্যবাদ? ঝিলের কথাতে সবাই হাসলো। পাপড়ি ভ্রু নাচিয়ে বলল, তাহলে এখন এত প্রেম কেন? ঝিল লজ্জা পেল। অভিনব একটু করে হেসে বলল,
1.5 বছর পর আমাদের দেখা, এটা তো জানোই সবাই। আর এখানে এসে প্রেম, আসলে কারোর সাথে না থাকলে ভালোবাসা অনুভব করা যায় না। আমাদের সাথেও তেমন হয়েছে। সবাই হো হো করে সবাই ওহো বলে উঠল। অভিনব একটু করে হাসলো। আজকের বিশেষ আয়োজন ছিল সাসলিক আর চিকেন চাপ। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। কালকেই অভি বাসে ফোন করে কথা বলো, এজেন্সি সিমটা নিয়ে এসছে। ঝিল খুশি খুশি হয়ে ফোন লাগালো। দুবার রিং হতেই ফোন ধরলো। ঝিল কাপা স্বরে বলল, হ্যালো ভাইয়া। ঝিল, বোন কেমন আছিস? 3 দিন ধরে তোর কণ্ঠটা শুনতেই পাই না। জানিস কত চিন্তা হচ্ছিল। ট্যুর কেমন যাচ্ছে? কোনো অসুবিধা হয়নি তো? ঝিল ফ্যালফ্যাল করে তাকালো। একসাথে এত প্রশ্ন করলে উত্তর কি করে দেবে? এই বোন, কথা বলছিস না কেন? ওটা ঠিক আছিস তুই? না, ঠিক নেই। কি? তুই ঠিক নেই? তুই কোথায় আছিস বল। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। দ্রুত লোকেশন বল। ভাইয়া তুমি থামবে? এত পাগল কেন হও বলো তো? তুমি এত প্রশ্ন করলে আমি কি করে উত্তর দিব বলো? রিল্যাক্স হ এবার। আমি চুপ করে যাচ্ছি। হুম, আমি ঠিক আছি, খুব ভালো আছি, কোনো অসুবিধা হয়নি। এখন বলো তো তুমি কেমন আছো? ভালো আছি, তবে খুব চিন্তা হচ্ছিল। 3 দিন ধরে ঘুম হয়নি। ঝিল দাঁত দিয়ে জিভ কাটলো, মাথা চুলকিয়ে বলল। কিন্তু আমি তো প্রচুর ঘুমিয়েছি। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ভেসে আসলো। ঝিলের মন খারাপ হয়ে গেল। ভেগা ভেগা কণ্ঠে বলল, সরি। ধুর বোকা, বোন থাকলে ভাইদের চিন্তা হবেই। আর আমাদের তো একটাই বোন, একটাই ভালোবাসা। ঝিলের চোখে পানি চিকচিক করে উঠল। এত ভালোবাসে কেন এরা? বোন, বলো, শুনছি। কাঁদছিস তুই? কই না তো। আরে এমনিতেই একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। নিশ্চয় পানিতে ভিজেছিস। আরে না, বাদ দাও এইসব। আহনাফ ভাইয়া কোথায়? আর পাপারা কেমন আছে? সবাই ভালো আছে। আহনাফের গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছে। হোয়াট? ভাইয়া সত্যি করে বলো তো, ছাগলটা রুম ডেট করছে না তো? নাক টেনে ঝিল বলল। রোহন হো হো করে হেসে উঠল। আহনাফ আসলে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আহনাফ আসলে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজ সকালে দুজনের মাঝে রাগারাগি হয়েছে, তাই রোহন ঠিক করেছে আহনাফকে শাস্তি দিবে। গলায় কাঠিন্য এনে বলল, হতেও পারে। আমি কিছুই জানি না, শুধু জানি ডেটিংয়ে গেছে। এত রাতে যেহেতু, বুঝতেই পারছিস। ফিরে এসে দেখবো ওইটাকে। এত বড় সাহস! ঠ্যাং ভেঙে বাসায় ফেলে রাখবো একদম। রোহন প্রাপ্তির হাসি হাসলো। বড্ড ভালোবাসি বোনকে, নয়নমণি যাকে বলে। ফোন রাখতে ঝিল দেখলো অভিনব ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি হয়েছে? কি হবে? সেটাই তো, এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি সবার কথা জিজ্ঞেস করলে, আর তোমার আম্মুর কথা জিজ্ঞেস করলে না। মুহূর্তেই ঝিলের মন খারাপ হয়ে গেল। চোখ দুটো ছলছল করছে। অভিনব একটু অপ্রস্তুত হলো। ঝিলের বাহু টেনে কাছে নিয়ে আসলো। অপরাধীর মতো করে বলল, কি হলো ছিল? তুমি কাঁদছো কেন? হিচকি উঠে গেছে মেয়েটার, কথা বলতে পারছে না। অভিনব বুকে টেনে নিল, দুহাতে জড়িয়ে ধরল। কোনোভাবে কি ঝিল কষ্ট পেল? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কোথাও একটা রক্তক্ষরণ ঘটেছে। অভিনবের বুক থেকে মাথা উঁচু করে তাকালো ঝিল। একটু হাসি ফুটিয়ে বলল, আমার আম্মু নেই। ঝিল, আমি আসলে খুব সরি, ভেরি সরি ছিল। ঝিল একটু হাসলো। অভিনবের বুকে মাথা রেখে বলল, আমার আম্মু সহ আমার কাকিরা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তখন আমি খুব ছোট, 1.5-2 বছর বোধ হয়। কারো মুখই আমার মনে নেই। আমি খুব অভাগী, তাই না? সবার জীবনে কাল হয়ে দাঁড়াই আমি। ঝিল, একদম এসব বলবে না। তুমি আমার ভালোবাসা, আমার ভাগ্য, আমার সুখ। তোমার মা কাকিদের মৃত্যু, তোমার কোনো দোষ নেই। এটা ছিল নিয়তি। একদম কাঁদবি না, নাহলে আজ থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। ঝিল হেসে ফেলল, অভিনবকে জড়িয়ে ধরল, বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। অনেকদিন পর প্রাণ খুলে কাঁদছে সে। প্রশান্তির কান্না, প্রাপ্তির কান্না, প্রচুর উত্তেজনা, টানটান ভাব নিয়ে আছে অভিনব আর ঝিল। মুভি দেখছে তারা, যদিও রেকর্ডেড মুভি, বাট দুজনের কারোরই দেখা হয়নি। সিডিটা কালেক্ট করেছে এজেন্সি থেকে। অভিনব ঝিলকে খোঁচা মারছে আর বলছে, দেখো ওরা কত রোমান্টিক, আর তুমি একটা গাধা। আমি গাধা হলে তুমি গাধার বর গরু। ছাগল কোথাকার। ওই, তুমি আমার মেল ভার্সনে বলছো কেন? ছাগল তো তুমি, ছাগি। আর তুমি? কথাটা আনমনেই বলে ফেলেছে ঝিল। অভিনব হাসতে হাসতে বেডে শুয়ে পড়ল। ঝিল আমতা আমতা করতে লাগলো। অভিনবের জ্যাকেট চেপে ধরে বলল, তুমি অনেক বাজি। না জানি তোমার নেক্সট জেনারেশন কত বড় হাদা আর ছাগল হবে।
ইস, ঢং এমন করছে যেন নেক্সট জেনারেশনটা আমি একা ক্রিয়েট করব। তুমিও সমান দোষী হবে। আজব, অন্য কেউ তো হতে পারে। এই মেয়ে, তুমি কি আমাকে সন্দেহ করছো? কেন হতে পারে না? ঠাটিয়ে মারবে এক চড়। ইস, মারবে চর, আমার বর তোমাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। আচ্ছা, ঝগড়াটা তো তুমি ঝগড়া করা তো রোমান্সের বেলা এত কৃপণ কেন? ঝিল মৃদু হাসলো, ফট করে অভিনবের গায়ে পড়ে গেল। অভিনব এক হাতে জড়িয়ে ধরল। ঝিলের মাথায় হাত বুলিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। টিভিতে মুভি চলতে থাকলেও তাতে কারোরই আগ্রহ দেখা গেল না। অভিনব টিভি অফ করে দিল। ঝিলের কোলে মাথা রেখে বলল, সব ভালোবাসে কি এত সুখ আছে ছিল? কেন নয়, অবশ্যই আছে, তবে সুখের জন্য অনেক কষ্ট করতে হয় যে। তুমি অনেক বুঝদার, তবে কিছু ক্ষেত্রে বড্ড ভীত। এভাবে তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে। ঝিল লজ্জা পেল। বিষয়টা তিতা সত্যি, কারণ পাপা আর ভাইদের আদরে বড় হওয়া একমাত্র মেয়ে ঝিল। এতগুলো পুরুষ মানুষের মাঝে স্বাভাবিক মেয়েদের মতো বেড়ে উঠতে পারবে না, এটাই স্বাভাবিক। তবু এই অস্বাভাবিকের মধ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটাই ইউনিক, যেটা সবাই চায়। অভিনব নীরবতা ভেঙে বলল, তাই বলে ভেবো না আমি তোমাকে মেনে নিতে পারছি না বা অন্য কিছু। তুমি যেমন আমার তেমনই চলবে। এই যে বাচ্চা বাচ্চা ফুটফুটে একটা মেয়ে, এতে আমার শান্তি। শুধু কিছু ক্ষেত্রে তোমাকে সাহসী হতে আর একটু পরিবর্তন হতে হবে। কেমন? এই যে আমার উপর অনেক বিশ্বাস রাখতে হবে, তারপর অল্পতে ভয় পাওয়া যাবে না, নিজেকে ছোট ভাবা যাবে না, সবাইকে জবাব দিতে শিখতে হবে। ঝিল মন খারাপ করে ফেলল। অভিনব কোল থেকে মাথা উঠিয়ে বলল, কি হলো, তুমি কোনো কিছু নিয়ে কি আপসেট? তাহলে আমার কোনো কথায় কষ্ট পেয়েছ? উহুঁ, সেটাও নয়। তাহলে কি হচ্ছে তোমার? মুড অফ কেন? আসলে অভিনব একটা সত্যি কথা বলবো। অভিনব চোখ দিয়ে আশ্বস্ত করে সম্মতি জানালো। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিল ঝিল। অভিনব উৎসুক দৃষ্টিতে তাকালো। ঝিলের আড়ষ্টতার কারণ কি? আমি আসলে হুম, বলো। আমি আসলে তোমাকে দেখলে সব গুলিয়ে ফেলি, তাই সেদিন বানরের বিষয়টা নিয়ে কেঁদে ফেলেছিলাম। আমি ড্যাম শোর তুমি না থাকলে সবাইকে সাইজ করে ফেলতাম, কিন্তু তুমি যখন ছিলে আমি একটা কথাও বলতে পারিনি। বারবার তোমার দিকে তাকিয়েছি, অদ্ভুত আকর্ষণ পাই আমি। কথাগুলো বলে ঝিল মাথা নিচু করে নিল। অভিনব হাসলো। মেয়েটা ফুল প্রেমে হাবুডুবু খাচ্ছে। ঝিলের বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো। মেয়েটার দৃষ্টি তখনও নত। অভিনব তার মাদকতাপূর্ণ কণ্ঠে বলল, এটি হবে। আমার কাছে থাকলে পৃথিবীর কোনো শক্তি তোমায় স্পর্শ করতে পারবে না, তবে আমি না থাকলে তোমায় স্ট্রং থাকতে হবে, বুঝছো? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব মৃদু হেসে ঝিলের কোলে মাথা এলিয়ে দিল। পলক্ষীনভাবে তাকিয়ে রইল। খুব তাড়াতাড়ি এই বিষয়টা পরিবারকে জানাতে হবে। যদিও অভিনবের দিক থেকে কোনো অসুবিধা হবে না, তবে ঝিলের বিষয়টাও একটু দেখতে হবে। যাই হয়ে যাক, ঝিলের হাতটা ছাড়বে না। ভোর হতেই উঠে বসেছে ঝিল, পারছে না এখনই বেরিয়ে যেতে। অভিনবকে নিয়ে প্রচণ্ড ইনসিকিউর ফিল করছে, তাই তো ভোর 5টায় উঠে অভিনবকে খোঁচাচ্ছে। অভিনব ঘুমু ঘুমু চোখে তাকালো, আবার ঘুমিয়ে পড়ল। ঝিল এবার রাগ করলো। অভিনব বিষয়টা খেয়াল করেছে, তাই ঝিলকে বেডের সাথে চেপে ধরে আবারও শুয়ে পড়ল। আজব, তোমার এত ঘুম পাচ্ছে তো তুমি ঘুমাও, আমায় টানছো কেন? তোমার কি প্রয়োজন তাই তোমাকেই টানছে। ছাড়ো বলছি। ছাড়বো না। ঝিল নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। অভিনব না পেরে উঠেই গেল। ঝিলকে কাছে টেনে বলল, এত ভয় পাও আমায় নিয়ে? অনেক বেশি। তাহলে চলো পালিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, বহুদূর, যেখানে আমি আর তুমি থাকবো। সবার উপস্থিতি নট এলাও। এমন হয় নাকি? ধ্যাত। কেন হবে না? তুমি চাইলে চাঁদকে খণ্ড করে দেব। বিশ্বাস হচ্ছে না? হয়েছে বিশ্বাস। এখন শোনো, আমার না খুব ভয় হচ্ছে। মায়ের আপু একদম চুপচাপ ছিল, যদি কিছু করে বসে। অভিনব দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, কিচ্ছু হবে না, তুমি তো ভয় পেও না। আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, আমরা সবাইকে বলে মংলা থেকে নেমে যাবো। তাহলে রূপসা সেতুর কি হবে? সেটাও ঘুরবো একদিন, তবে বাইকে চড়ে। হ্যাপি? ঝিল মাথা কাত করে সম্মতি জানালো। অভিনব ঝিলের কাঁধে নাক ঘষে বলল, তাহলে আমি কি পাবো? ঝিল লজ্জা হাসলো। অভিনবের পিঠে হাত বুলিয়ে বলল, যেটা আমি চাইবো। তুমি কি চাও? যেটা তুমি চাও। ঝিলের কথায় অভিনব হাসলো। ফ্রেশ হয়ে এসে সকলের সাথেই নাস্তা সেরে নিল। সবাই মন খারাপ করে ফেলেছে।
অভিনব সবাইকে আশ্বস্ত করে বলল আবার আসবে একসাথে। ঝিল পাপড়িকে জড়িয়ে কেঁদেই ফেলল। বড্ড আপন হয়ে গেছে, তবে যেতে তো হবেই। পরিশেষে ঝিল আর অভিনব হাসি মুখে সবাইকে বিদায় জানালো। মংলা সমুদ্র বন্দর থেকে সোজা ঢাকা চলে যেতে চাচ্ছে ঝিল, তবে অভিনব বলল এখানে একদিন রেস্ট নিতে। ঝিলও সাই জানালো। খুলনার একটা রিসোর্টে চলে আসলো দুজনে। রিসোর্টটা বোধহয় কাপলদের জন্যই করা। পুরো রিসোর্ট জুড়ে রয়েছে প্রেমের ভাস্কর্য আর ফলক করা সংলাপ। ঝিল মনোযোগ দিয়ে প্রতিটা সংলাপ পড়ছে। কাউন্টার থেকে চাবি কালেক্ট করে বের হয়ে আসলো অভিনব। ঝিলকে মনোযোগ সহকারে সারাদিন কি এখানেই পার করে দিবে? দিতেই পারি, বেশ ভালোই তো লাগছে। রুমটা তো দেখে আসবে। ও হ্যাঁ, আচ্ছা চলো, আমাদের কটেজ কোন দিকে? অভিনব ঝিলকে দিক দেখিয়ে দিল। এক কদম এগিয়ে আবারও পিছিয়ে গেল। অভিনবের হাত ধরে একসাথেই হাঁটতে লাগলো। কটেজে এসে ঝিল অবাক হলো। কটেজের রুমটা ভীষণ সুন্দর। এক সাইডে বাঁশের তৈরি ঘরের মতো ডিজাইন করা। একটা ওয়াশরুম, সাথে ছোটোখাটো কিচেনও রয়েছে। অভিনবের ব্যাগ দুটো কাবাডে তুলে রাখলো। ততক্ষণে ঝিল ব্যালকনিতে চলে গেছে। অভিনব ব্যালকনিতে গেল না, ফ্রেশ হওয়া দরকার, তাই বাথরুমে চলে গেল। একেবারে শাওয়ার নিয়ে ফিরেছে। টাওয়েল দিয়ে মাথা মুছে আশেপাশে তাকালো। ঝিল এখনো ব্যালকনিতে আছে। টাওয়েল হাতেই ব্যালকনিতে চলে আসলো। পেছনে ফিরে আছে ঝিল। অভিনব চারপাশে চোখ বুলালো। ব্যালকনিটা নদী বরাবর। এখান থেকে নদীর পানিগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। অপর পাশে বিশাল ফুলের বাগান। অভিনবের উপস্থিতি অনুভব করে ঝিল তাকালো। অভিনবের হাসি দেখে ঝিলের বুক ধুকপুকানি শুরু হয়ে গেল। লজ্জা পাচ্ছ কেন ঝিল? আমাদের কিছুই করিনি। তুমি হাসছো কেন? হাসলে বুঝি লজ্জা পেতে হয়? হয়। কফি খাবে? ঝিল মাথা হেলালো। অভিনব কিচেনের দিকে পা বাড়ালো। যাওয়ার পূর্বে বলে গেল ফ্রেশ হতে। কফি বানাতে বেশ বেগ পেতে হচ্ছে অভিনবকে। কেটলিটা নষ্ট বোধ হয়। ঝিল ফ্রেশ হয়ে এসে ভাবলো কফি খাবে, কিন্তু সেটা হলো না। অভিনব অপরাধীর মতো তাকালো। সে দৃষ্টি লক্ষ্য করে ঝিল নাক ফুলালো। এই রাগ করো না, বাইরে থেকে খেয়ে আসি। তাহলে তো তোমার হাতের স্বাদ পাওয়া যাবে না। বোকামি, চলো তো। ঝিলকে টেনে নিয়ে গেল অভিনব। বাইরে এসে ধোয়া ওঠা কফি খেয়ে নিল। শীতের প্রকোপে নেতিয়ে উঠেছে গাছগুলো, কেমন রুক্ষ ও শুষ্ক দেখাচ্ছে। সূর্য যথাসম্ভব কিরণ দিয়ে যাচ্ছে, তবে অভিমানী কুয়াশা সূর্যকে আসতে দিচ্ছে না। লেপ্টে রয়েছে আকাশের বুকে। ঘন ঘন শ্বাস ফেলছে ঝিল। পাশেই অভিনব ফোন হাতে গভীর মনোযোগ দিয়েছে। কয়েক ফিট দূরে গুটি কয়েক বাচ্চা খেলছে, গায়ে ওলের জামা কাপড়। তাদের পাশে জড়ো করে আছে বাচ্চাদের বাবা মা। সন্তানদের নিয়ে পার্কে এসেছে সুন্দর সময় কাটাতে। একটা কথা কি জানো, আমি আমার শৈশবের সব পেয়েও কিছুই পাইনি। বন্দি থাকতে হয়নি, তবে সঙ্গীর অভাব ছিল। ভাইয়াদের সাথে খেলতাম ঠিক, তবে মা নামক সঙ্গীর অভাব ছিল আমার। কখনো কাউকে মা ডাকা হয়নি। আদুরে গলায় কখনো কেউ বলেনি খাবারটা না খেলে খুব মারবো। পাপারা আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মেনেছে। আমিই যেন তাদের রাজ্যের একমাত্র রাজকন্যা। আমি যা বলেছি সেটাই ঠিক। আমার চাওয়াগুলো ভিন্ন হয়ে গেছে। আমি চাইতাম কেউ আমায় শাসন করুক। কথায় আছে না, যার যেটার অভাব সে সেটার প্রতি আকর্ষিত। আমার অভাব ছিল মা। খুব মনোযোগী শ্রোতা অভিনব। মেয়েটার কষ্টের পূর্ণ অনুভব না হলেও কিছুটা বুঝতে পেরেছে সে। ঝিলের আক্ষেপ কখনোই যাবে না। মায়ের স্থান কেউ কি পূরণ করতে পারে? তবুও ঝিলকে আশ্বস্ত করে বলল। তুমি না চাইলেও তোমার এক মা আছেন, সেটা জানো? ঝিল একটু হাসলো। অভিনবের কথার মানে সে বুঝতে পেরেছে। অভিনব অভিজ্ঞদের মতো করে বলল। জানি তো, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। ছেলে থাকলেও তাদের মেয়ের শখ ছিল, কিন্তু আল্লাহ সেটা চাননি। কারণ আল্লাহ চেয়েছেন তোমাকে আমার স্ত্রী হিসেবে, তোমার মায়ের অভাব আর মামের মতো মেয়ের অভাব পূরণ করার জন্য। সৃষ্টিকর্তার ভাবনা বিশাল। তার ভাবনার পেছনের এক অংশ আমরা কল্পনা করতে পারি না। কি জানতো, আমার থেকে 10 বছরের ছোট্ট একটা মেয়ে হবে আমার বউ। ঝিল ভ্রু কুচকে তাকালো। অভিনব প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল। কি হলো, ভ্রুযোগল এমন কুচকে গেছে কেন? তোমার বয়স কত? 29। চোখ পিটপিট করে তাকালো ঝিল। অবিশ্বাসের স্বরে বলল। মজা করছো? মজা কেন করবো? ও আল্লাহ, আমার সামনে বসে থাকা ছেলেটার বয়স 29 হয়ে গেছে। আমি তো 25-26 ভেবেছিলাম। অভিনব গগন কাঁপিয়ে হাসতে লাগলো। ঝিলের চুল টেনে বলল। এখন কি ভাবছো, বুড়ো হয়ে গেছে আমি? ধ্যাৎ, সেটা কেন ভাববো? একটা জিনিসই মেলাচ্ছি যে মেয়েরা 20তেই বুড়ি। 10 বছর পর দেখা যাবে আমার কপালে ভাঁজ পড়ে আছে, চোখ দুটো স্থির আর মুখে কোনো উজ্জ্বলতাই নেই। আর তুমি পুরোই উল্টো। মেয়েরা মা হয়, আর মা কখনো বুড়ো হয় না। তাদের সন্তানের কাছে সবসময় সুপার ওম্যান। ঝিল খিলখিল করে হাসলো। অভিনব বাহুতে মাথা ঠেকিয়ে বলল।
আইসক্রিম খাবো। হ্যাঁ। এখন ঠান্ডা লেগে যাবে। লাগবে না। দেখো, ওই পিচ্চি বাচ্চাগুলো কেমন আইসক্রিম খাচ্ছে। তুমি কি পিচ্ছি? কোনো সন্দেহ? অভিনব একটু ঝুঁকে নিল। ঝিলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। বোধ হয় না। অভিনবের বাহুতে চাপড় মেরে হাসলো মেয়েটা। আকাশটা একটু একটু করে স্বচ্ছ হচ্ছে, বোধহয় বিকেল হতে চলেছে। কুয়াশাগুলো শিশির হয়ে ঘাসকে রাঙাতে লাগলো। 5-6 বছর বয়সী এক পিচ্চি ঝিলের জামা ধরে টানছে। ঝিল পেছনে ফিরে তাকালো। অভিনব আইসক্রিম নিতে আইসক্রিম পার্লারে গিয়েছে। সময়টা যেন একটু বেশিই নিচ্ছে। হাঁটু গেড়ে পিচ্চিটার সামনে বসলো। বাচ্চা ছেলেটা ফ্যাল করে তাকিয়ে। ঝিল অধর কোণে হাসি ফুটিয়ে বলল, নাম কি তোমার? বাহ, ভারী সুন্দর তো তোমার নামটা। তুমি দেখতেও একদম শিশিরের মতো। বাচ্চাটা খিলখিলিয়ে হাসলো। ঝিল সে হাসি উপেক্ষা করতে পারল না। টুপ করে চুমু দিয়ে দিল। বাচ্চাটা যেন লজ্জা পেল, মাথা নিচু করে রইল। অভিনবকে আইসক্রিম পার্লার থেকে বের হতে দেখে উঠে দাঁড়ালো। আবার জামায় টান অনুভব করলো। শিশির তার জামা টেনে ধরছে। ঝিল হাঁটু গেড়ে বসতেই শিশির বলল। তোমার খিদে পেয়েছে? সকাল থেকে কিছু খাওনি? বাচ্চাটা মাথা ঝাঁকালো। অভিনব ততক্ষণে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাচ্চাটাকে দেখতে একটু হাসলো। কি কথা হচ্ছে ঝিল? ওর খিদে পেয়েছে। আচ্ছা। বাচ্চাটা মাথা ঝাঁকালো। অভিনব নিচু হয়ে হাঁটু মুড়ে বসলো। শিশিরের দুহাত মুঠোবন্দি করে বলল। তোর মা বাবা কোথায়? বাচ্চাটা মাথা নিচু করে ইশারা করলো। অভিনব তাকিয়ে দেখল বাচ্চাটা মা হিসেবে এক পাগলিকে দেখাচ্ছে। স্তব্ধ হয়ে গেল সে। ঝিল বলল। ওইটাই তোমার মা? অভিনবের অন্তর্কণে ব্যথা অনুভব হলো। একজন পাগলিও তার সন্তানকে আগলে রেখেছে। মা বুঝি এমনই হয়? অভিনব কাউকে ফোন করলো, কিছু কথাবার্তা বলে নিল। ঝিল বাচ্চাটাকে আদর করে যাচ্ছে। অভিনব বলল। ওদের একটা এনজিওতে পাঠালে কেমন হবে ঝিল? বাচ্চারা তো ইনসিকিউর। ঝিলও সম্মতি জানালো। ভাগ্যিস বাচ্চাটা ছেলে। মেয়ে হলে রাস্তায় হায়নারা এই ছোট্ট বাচ্চাটাকে কলঙ্কিত করে দিত, শরীরে বসিয়ে দিত কালো হাতের থাবা। ঝিলের চোখ বন্ধ হয়ে গেল। না জানি কত শিশু প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, না জানি কত মা তাদের সন্তানকে হারাচ্ছে কিছু বিষাক্ত হায়নার কাছে। বাচ্চাটাকে নিয়ে একটা ফুড কোর্টে চলে আসলো। ঝালবিহীন নানা খাবার অর্ডার করে দিল, কিন্তু শিশির খাবার খাচ্ছে না। ব্যস্ত হয়ে ঝিল বলল। এগুলো কি তোমার পছন্দ নয়? শিশির উত্তর দিল না। অভিনব ভাবনায় পড়ে চকলেট অর্ডার করলো। আশ্চর্যজনকভাবে চকলেটটাও নিল না। অভিনব শিশিরের মাথায় হাত বুলিয়ে বলল। কেন খাচ্ছ না তুমি? থম মেরে গেল ঝিল আর অভিনব। বিস্ময়ে হতবাক। ছোট এক বাচ্চা, সেও তার মাকে রেখে খাবে না। ছলছল করে উঠল ঝিলের চোখ। অদ্ভুত শিহরণ অনুভব হলো। মা নামক মানুষটার প্রতি এত ভালোবাসা সত্যি অতুলনীয়। প্রতিটা সন্তানের কাছে তার মা বাবা সেরা। অথচ আজও এদেশে বৃদ্ধাশ্রম রয়েছে। কিছু অমানবিক সন্তান দামি ফ্ল্যাটে থাকছে আর আস্তাকুড়ের মাঝে ফেলছে মা বাবাকে। নির্জীব আকাশ। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে আধার নামিয়েছে। ক্লান্ত সে। বোধহয় একটু ঘুমোতে চায়, তাই তো চাঁদটাও মিলিয়ে গেছে, যাতে করে ক্লান্ত আকাশটাকে কেউ দেখতে না পারে। ঘুটঘুটে অন্ধকার। শীতের প্রকোপটাও বেড়েছে, যেন সারা বছরের শীত আজই নেমে এসেছে। ঝিল কাঁপছে। অভিনব লক্ষ্য করলো মেয়েটার শরীর কেমন কুঁকড়ে যাচ্ছে। খানিকটা চিন্তাগ্রস্ত হলো। 3 দিন বনের ভিতর যেমন তেমন করে থেকেছে। না ছিল শরীরের যত্ন, আর না মেনেছে ঠান্ডার ধাঁচ। সমস্ত কিছু ছাপিয়ে শুধুই প্রকৃতির সাথে মিশেছে। অভিনব রিসেপশনে কথা বলে কাঠ নিয়ে এসেছে। আগুন জ্বালিয়ে ছোটোখাটো উত্তাপ পোহাবে। যদিও হিটার রয়েছে, তাতে ভ্রমণ মজা পাওয়া যাবে না। প্রকৃতি প্রেমীরা বোধহয় এমনই হয়। সহজ জিনিস পছন্দ হয় না। কষ্ট করলে তবুও প্রকৃতির সাথে লেপ্টে থাকবে। ঝিল, একটু বেলকনিতে আসো। আগুন জ্বালিয়েছে, দেখবে ভালো লাগবে। ঝিল যেন চাঁদ পেয়েছে, ছুটে আসলো ব্যালকনিতে। অভিনব খুব সুন্দর করে আগুন জ্বালিয়েছে। সচরাচর নিয়মে 2 পাশে 2টো টুল থাকার কথা, কিন্তু তা না করে এক পাশে 2টো ঢোল রেখেছে। অভিনব একটু করে হেসে বলল। বসো। অভিনবের কথাটা যেন মেয়েটার কর্ণপাত হলো না। অভিনব ফোঁস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকারে এক টুকরো কাঠের মাঝে জ্বলন্ত আগুন। বিষয়টা পুরোই অদ্ভুত। আগুন বুঝি এমনও সুন্দর হয়? আসলে পরিস্থিতি অনুযায়ী সবকিছুই সুন্দর। ঝিল, আচমকা ধাক্কা লাগায় চমকে ওঠে মেয়েটা। অভিনব একটু করে হাসে। পুরো পুতুলের মতো প্যাকেট হয়ে আছে, তাতেও শরীর কাঁপছে। একে নিয়ে সাইবেরিয়া যেতে হলে মহাবিপদ হবে। অভিনব ভেবে নিল আগে থেকে ট্রেনিং দিবে, না হলে ঘুরতে যাওয়াই যাবে না। প্রকৃতির সাথে সখ্যতা যে একটু বেশিই প্রয়োজন, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য, কিংবা আল্লাহ সৃষ্টিকে দেখার জন্য হলেও সখ্যতা বড্ড প্রয়োজন। আর ঝিলকে ছাড়া কোথাও যাবে না। মেয়েটার হাতে হাত রেখেই তো আগাতে চায়।
থরথর করে কাঁপছে ঝিল। অভিনব এক হাতে জড়িয়ে বসলো, ছোট্ট বিড়াল ছানার মতো লেপ্টে গেল। অভিনবের শরীরের উষ্ণতা যেন মেয়েটাকে শক্তি জুগিয়েছে। আসলে মানুষের শরীরে উষ্ণতা অদ্ভুতভাবে কাজ করে। চাঁদটা কি সুন্দর, তাই না? চাঁদ? হুম, চাঁদটা এত সুন্দর কেন বলো তো? অদ্ভুত, আমি কেন দেখতে পারছি না? চোখের ব্যায়াম হয়েছে তোমার। ঝিল ভ্রু কুঁচকে নিল। সত্যি কি চোখের ব্যায়াম হলো তার? এক হাতে চোখ ডলে নিল, বাকি সব তো ঠিকঠাকই আছে। তাহলে চাঁদকে কেন দেখতে পাচ্ছে না? রাতকানা রোগ হয়? চাঁদকানা রোগ ও কি আছে? শোনো, চাঁদ কেন রোগ হয়? গাধা। আজব তো, গাধার কি হলো? তুমি তো বললে চোখের ব্যায়াম হয়েছে। তো তো মানে সবকিছু দেখছি, শুধু চাঁদকে দেখতে পাচ্ছি না। ফ্যালফ্যাল করে তাকালো। ঝিলের মাথায় সাধারণ বিষয়ে যেন ক্যাচ করে না, নাকি অভিনব একটু বেশি চালাক? এই কথা বলো না কেন? তোমার আবার কথার বেমো হলো না তো? নিভে গেল ঝিল। অভিনবের মুখে দুষ্টুমির ছায়া। একটু আগাতেই ছটফট করে উঠল মেয়েটা। অভিনবের বুকে হাত দিয়ে বলল, দেখো আমার শীত করছে, উল্টাপাল্টা কোনো ভাবনা মাথায় এনো না একদম। অভিনব মুখ ঘুরিয়ে নিল। ঝিল কিছুই বলল না। পিনপতন নীরবতা, দুজন দুদিকে তাকিয়ে। আজব মানুষ দেখেছে, তবে গাধা মানুষ কখনোই দেখিনি। তবে সেটাও আজকাল দেখতে পাচ্ছি। আমাকেই বললে? তুমি কে? তুমি তোমাকে কেন বলবো? অভিনবের খেয়ালিপনায় বিরক্ত ঝিল। উঠে যেতে চাইলেই খপ করে হাত ধরে নিল অভিনব। ঝিল অভিমানী গলায় বলল, বারবার গাধা বলো কেন আমায়? আমি কি গাধা? উফ, আমার গাধি। অভিমানের মাঝেও হেসে ফেলল ঝিল। দুটো কিল মেরে অভিনবের বুকে মাথা রাখল। পরমাবেশে চোখ বন্ধ করল। অভিনব তার শীতল হাতে ঝিলের চুলে গলিয়ে দিল। ঠোঁটে হাসি নিয়ে বলল, চাঁদকে বুকে নিলে এত স্বস্তি পাওয়া যায়? চাঁদ? হ্যাঁ, আমার চাঁদ দিতে তুমি, আমার ব্যক্তিগত চাঁদ। ঝিলের ভেতর থেকে ভারী নিঃশ্বাস এলো। এত ভালোবাসা কখনো ফিকে হয়ে যাবে না তো? প্রকাণ্ড শীতের মাঝে ভয়ঙ্করভাবে কাঁপছে ঝিল। অভিনবের দিকে রাগি চোখে তাকাচ্ছে। ফিচেল হাসিতে মত্ত সে। আগুনের কাছে হাত নিয়ে তাপ নিল, শীত কমছে না। এই মাঝরাতে শাওয়ার নিতে হয়েছে। সব দোষ অভিনবের। অভিনবই তার কাছাকাছি এসেছে। ছেলেটার চুলগুলো ছিঁড়তে ইচ্ছা হচ্ছে। কম্বল হাতে এগিয়ে এলো অভিনব। পেছন থেকে কম্বল নিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরল। রগরগা কণ্ঠে খানিকটা সুর তুলে বলল, সরি। এখন বলে কি হবে? আগে মনে ছিল না? সব দোষ কি আমার? অবশ্যই, অবশ্যই তোমার। তুমিই তো আমাকে কাছে টেনে নিয়েছো। তুমি বাধা দিয়েছিলে? তো এতে আমার দোষ? আমি তো... ইস, বললেই হলো। শোনো মে, আবার শাওয়ার না নিতে চাইলে কাছে আসো। দূরে যাও, একদম কাছে আসবে না। অভিনব ভ্রু কুচকে তাকালো। মেয়েটাকে টেনে বুকে নিয়ে নিল। ভারী নিঃশ্বাস ফেলে বলল, এবার ঘুমাও। ঝিল কথা বাড়ালো না, ঘুমিয়ে পড়ল। সকাল সকাল ঘুম ভাঙল না। কলিং বেল বাজতেই অভিনব পিটপিট করে তাকালো। বিরক্ত হলো খুব, তবুও উঠে গিয়ে দরজা খুলে দিল। সকালের নাস্তা এসেছে। এই নাস্তাগুলোই ওর জীবনকে এক ধাপ পিছিয়ে দিল। বইয়ের সাথে ঘুমিয়েছিল, সেটাও সহ্য হলো না এই নাস্তার। আবার রোম্যান্স করবে, তখনও নাস্তার কল আসে। আজব দুনিয়া। 2 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে পড়ল। ঝিলের ঘুম তখনও কাটেনি। অভিনব ফ্যাচফ্যাচানিতে উঠে পড়ল। অভিনব নাক মুখ কুচকে বলল, এত ঘুমালে মোটু হয়ে যাবে, এমনিতেই তো আটার বস্তা। দেখো অভিনব, তুমি কিন্তু অনেক বেশি মজা করছো। তো আমি তো মজা করব, মাঝে মাঝে রোমান্সও করব। তুমি কি ভেবেছ খুব ভদ্র আমি? আসলেই একটা অশুভ। কার ঘাড়ে এসে পড়লাম আমি? বালিশটা ছুঁড়ে অভিনবের গায়ে ফেলল। অভিনব পেট চেপে হাসছে। অন্যদিকে রাগে গজগজ করতে করতে ফ্রেশ হতে গেল ঝিল। রিসোর্টটা কাল ঘোরা হয়নি, তাই আজ ঘুরতে বের হলো। সকালে নাস্তা করে আবার ঘুমিয়েছিল। দুপুরে উঠে সাবান নিয়ে লাঞ্চ করতেই বেজে গেল 4টা, তাই এখনই বের হলো দুজনে। রিসোর্টে দোলনা সহ নানান খেলনা বসানো রয়েছে, সাইকেলিংয়ের ব্যবস্থা। ঝিলের চোখ চকচক করে উঠল। সাইকেলিং করবে সে। অভিনব বাধা দিলেও শুনল না। অভিনব হাত চেপে বলল, কাপল সাইকেলিং করি? রিয়েলি? হ্যাঁ। প্রচণ্ড খুশিতে লাফিয়ে উঠল ঝিল। একটা সাইকেল নিয়ে দুজনাই বসলো। ছোট থেকে সাইকেল চালাতে বেশ পারদর্শী ঝিল, তাই একটু ভয় হলো না। গোল গোল পাক খেতে লাগলো দুজনে। অভিনব কখনো কাপল সাইকেলিং করেনি, বারবার ব্রেক কষছে। তুমি কাপল সাইকেলিং পারোই না। তো আমার কি আরো বলছিল যে আমি পারবো? থাকা দরকার ছিল। হোয়াট? কিছু না, এমনিতেই বললাম।
অন্যদিকে নজর দিলে চোখ গেলে দিব একদম। আমি আমার স্বামীকে ভাগ দিব না। অভিনব হেসে ফেলল। ঝিলের গাল টেনে দিয়ে লো স্পিডে সাইকেলিং করলো। ব্যাগ গুছিয়েছো ঝিল? আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, তাহলে ঘুমাও। শোনো, 1 ঘন্টা পরে কিন্তু বের হব আমরা। বাস কখন ছাড়বে? রাত 11টায়। ডিনার এখানেই করব? অবশ্যই। অভিনব টাইম দেখে নিল, সন্ধ্যা 7টা বাজে। অনেক টাইম আছে এখনো। ঝিলের দিকে তাকিয়ে বলল, তোমার তো ঘুম পাচ্ছে? আচ্ছা, রিসোর্টের বাইরে কোথাও গেলে হয় না? সমস্যা নেই, এতে আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, তাহলে চলো। বাই দ্য ওয়ে, নিজের ব্যাগ নিজে গোছাও। প্লিজ গুছিয়ে দাও না। অলসতা ভঙ্গুর মানসিকতার সৃষ্টি করে। গুছিয়ে নাও। ঝিল আলসেমি ছেড়ে উঠে দাঁড়ালো। রাগ দেখিয়ে অভিনবের ব্যাগের সব কাপড় বের করে নিল। হতবাক অভিনব। কিছু না বলে গোছাতে গেলেই ঝিল বাধা দিয়ে বলল। দুটোই আমি গোছাবো। অভিনব সরে গেল। ঝিল যত্ন নিয়ে দুটো ব্যাগই গোছালো। খুলনার ফুটপাত দিয়ে হাঁটছে দুজন। খানিকটা অপরিচিত ভাব নিয়ে হাঁটছে। সেই প্রথম দিনগুলো ফিরে পেতে চায়, যখন ওদের বিয়ে হয়েছিল। যে দিনগুলো সত্যি খুব মনোমুগ্ধকর, শুধু অনুভূতিগুলো আলাদা। তখন চাইতো মুক্তি, আর এখন দুজন দুজনের শক্তি। ভালোবাসাগুলো এমনই হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, তবে ভালোবাসার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। ব্যতিক্রম আছে, তবে তাতে কি যায় আসে? ভালো খারাপ মিলিয়েই তো মানুষ। যদি কেউ 51% ভালো হয় তাহলেই সে যোগ্য, কারণ মানুষের ভালো দিকগুলোই বেঁচে থাকার অবলম্বন। দুজনের একটা রেস্টুরেন্টে চলে আসলো। রেস্টুরেন্টটা মূলত কাবাব নিয়ে। নানা রকমের কাবাব রয়েছে এতে। অভিনব মেনু কার্ডটা এগিয়ে দিল। ঝিল বেশ ভেবেচিন্তে অর্ডার করলো। কোরাল মাছের কাবাব, জালি কাবাব, চিকেন পাকোড়া আর রায়তা, সাথে দুটো ধোয়া ওঠা কফিও নিয়ে এলো। অভিনব একগাল হেসে বলল। কাবাব কি শুধু শুধু খাবে? জিভ কাটলো ঝিল। কথা কাটাতে বলল, আসলে আমি অতটাও খারাপ নই যে একাই অর্ডার করব, তাই তোমার জন্যও বাকি মেনু রেখে দিয়েছি। কথায় হারাতে পারবো না তোমায়। ঝিল বেশ ভাব নিয়ে হাসলো। অভিনব কাবাবের সাথে খাওয়ার জন্য বাটার নান আর লুচি নিয়ে নিল। মিনিট 15 পর খাবার দিয়ে গেল। দুজনে পেট পুড়ে খেলো। অভিনব বেশ অবাক হলো, কারণ ঝিল আজ অনেকটাই খেয়েছে। বিল পে করে উঠে দাঁড়ালো। ঝিলের মন খারাপ। অভিনব সেদিকে পাত্তা দিল না, কারণ বাসে উঠতে হবে। ভাগ্যক্রমে আজও বাসের লাস্ট সিট পেল। অবশ্য ভালোই হয়েছে, এতে দম ফেলে ব্যাগগুলো রেখে দিল। মন খারাপ কেন ঝিল? আমরা আলাদা হয়ে যাচ্ছি অভিনব, সেদিকে খেয়াল আছে তোমার? এমন কেন বলছো? আমরা মাসখানেকের মধ্যেই সম্পূর্ণ এক হয়ে যাব। মা বাবার ভেজালটা মিটিয়ে আমি তোমাকে নিয়ে যাব। 1.5 বছর দূরে রেখেছি বলে ভেবো না এখন ছেড়ে দেব। একদম নিজের কাছে লুকিয়ে রাখবো তোমায়। হাসি কান্নায় ভেঙে পড়ল ঝিল। অভিনবের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। কষ্ট হচ্ছে খুব। অভিনবের থেকে দূরে যেতে ইচ্ছে হচ্ছে না। বড্ড মায়ায় জড়িয়ে গেছে। বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। সারাক্ষণ ভয় হচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ভোর 6টা নাগাদ ঢাকার সায়দাবাদ বাস কাউন্টারে বাস এসে থামলো। সারা রাত নির্ঘুম কেটেছে দুজনার। এই কয়েক ঘন্টায় নিজেদের বেদনার বিসর্জন দিতে হয়েছে। কিছু পেতে হলে কিছু ছাড়তে তো হবে। আর সব কিছু অতি সহজেই হবে এমন তো নয়। বাস থেকে নেমে মনমরা করে রইল ঝিল। প্রচণ্ড মন খারাপ তার। অভিনব নিজের মনের অবস্থা বোঝাতে ইচ্ছুক নয়, কারণ এতে মেয়েটা আরও বেশি দুর্বল হয়ে যাবে। কোনো কথা বলছে না ঝিল। চোখের পানিগুলো গালে এসে শুকিয়ে রেখা হয়েছে। অভিনবের অন্তঃকরণে ব্যথা অনুভব হলো। ঝিলের হাত দুটো মুঠোবন্দি করে নিল। পরপর দুবার চুমু খেলো। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। আবেগকে লুকায়িত করার শক্তি তার নেই। অভিনবকে ছাড়া কিছু ভাবতে পারছে না। মেজাজের শীর্ষে চলে গেছেন ইব্বান শিকদার। রাগে গা ঘিন ঘিন করছে। তামিমের মুখে বিষাদের ছায়া। একটু দূরে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সাদাত। শীতের মাঝেও ঘেমে গেছে ছেলেটা। ক্লান্তিতে চোখ মুখ ডেবে গেছে। ইব্বান নিজের রাগকে দমিয়ে অতিশয় শান্ত কণ্ঠে বললেন। লিটন শিকদার মাথা নিচু করে আছেন। ফোঁস করে দম ফেলে বললেন। তামিম এতক্ষণে মুখ খুলল। প্রচণ্ড ক্ষেপে যায় ইব্বান। সামনে থাকা গ্লাসটা ঠেলে ফেলে দেন। বিক্ষিপ্ত গ্লাসটা মেঝেতে গড়াগড়ি খেতে থাকে। শরীর কাঁপছে। মির্জা বংশ যে দোষ 30 বছর পূর্বে করেছে, সেই দোষের কোনো ক্ষমা নেই। তাহলে কিসের সখ্যতা তাদের সাথে? দোতলা থেকে নেমে আসে অভিনব। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মামুনি কাছে, আর এদিকে চেঁচামেচি শব্দ। প্রচণ্ড রহস্যময় দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এগিয়ে যায় অফিস কক্ষে। দরজায় নক করে বলে, আসবো? অভিনবের মাত্রাতিরিক্ত শীতল কণ্ঠে সবাই ঘুরে তাকায়। ইব্বান চোখ দিয়ে সবাইকে ইশারা করেন। অভিনব সেটা দেখে ফেললেও কথা বাড়ায় না। হাসি মুখে তামিম এগিয়ে আসে। আরে ভাই, আসো না, নক করার কি প্রয়োজন? না, তেমন কিছু না। তামিম, একটা কথা বলতো, মামুনিরা কাঁদছে কেন? তামিমের মুখটা বিষাদে ভরে ওঠে। ফোঁস করে দম ফেলে সে। মুখের অভিব্যক্তি মুহূর্তে পাল্টে যায়।
একরাশ কষ্ট নিয়ে বলে। আরফান ভাই হসপিটালে। হোয়াট? লিটন উঠে আসেন, অভিনবের কাঁধে হাত রেখে বলেন। অভিনব মাথা ঝাঁকায়, লোকেশন নিয়ে চলে যায়। ইব্বান স্বস্তির নিঃশ্বাস ফেলেন। লিটনের বুদ্ধিতে অভিনব এর কাছে বিষয়টা ধামাচাপা দেওয়া গেল। ছেলেটাকে এসব ভেজালে জড়াতে চান না উনি। রাহেলা চাচি, রহিমা চাচা কোথায়? তোমরা আন্টি সেফটি ট্যাঙ্ক নিয়ে আসো। রাফাতের ডাকে হুড়মুড়িয়ে আসে তারা। মাহিনকে ধরে সোফায় বসিয়ে দেয় রাফাত। ছেলেটার হাতের অবস্থা নাজেহাল, কাচের বোতলের বেশ কিছুটা অংশ ঢুকে গিয়েছে। অ্যান্টিসেপটিক এনে দিতে রাফাত যত্ন নিয়ে পরিষ্কার করতে থাকে। ঝাঁঝালো ব্যথায় আঁ করে আর্তনাদ করে ওঠে মাহিন। প্রচণ্ড বিরক্ত হয়ে রাফাত বলে, কেন এমনটা করতে গেলে? মারামারি করার মতো কিছু কি হয়েছিল? বোট নিয়ে বলছিলাম, কিচ্ছু বলিনি। বিনয় তো নয়, বরং অসভ্যদের মতো বাসায় টান এনে কথা বলে। আমার বোনের নামে খারাপ কথা বলে ছেড়ে দেব? হোয়াট? ঝিলের নামে কি বলছে? কোনোভাবে জেনে গেছে প্রায় সময় বাসা থেকে পালিয়ে যায় জিল। সেই কারণে দুটো নোংরা বাসা ব্যবহার করেছে। সহ্য হয়নি আমার। সামনে থাকা কাচের বোতলটা মাথায় ফাটিয়ে দেই। রাফাত দাঁত কিরমির করে উঠে, চোয়াল শক্ত হয়ে গেছে। আরফানের কল্লাটা কেটে ফেলতে পারলে শান্তি মিলত। রাফাত হাঁক ছেড়ে বলে, রহিম চাচা, বাবা, কাকাদের খবর দাও। বলবে গাজীপুর নিয়ে ঝামেলা হয়েছে, দ্রুত বাসায় আসতে। রহিম চাচা চলে যান। রাফাতের হাঁক দেওয়া ডাকে ছুটে আসে ঝিল। করিডোর থেকে মাহিনের হাতের অবস্থা দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে। শত হাত দূরে থেকে ভাইয়া বলে আর্তনাদ করে ওঠে। রাফাত হতচকিয়ে যায়। মাহিন নিজের হাত লুকাতে ব্যস্ত। ঝিলের চোখে অজস্র ধারার মেলা। রাফাত বলে, ভাইয়া ঠিক আছে, একটুখানি কেটে গেছে জাস্ট। থামো তুমি, এত রক্ত ঝরছে আর বলছো একটুখানি কেটেছে। বনু, আমি ঠিক আছি, একদম চিন্তা করিস না। মাহিনকে জড়িয়ে ধরে ঝিল। চোখের পানিগুলো বুক ফাটা আর্তনাদ। ভাইয়ের হাতটা জড়িয়ে ধরে, রক্তে মেখে যায় শরীর। কিছুক্ষণের মাঝে ডাক্তার এসে হাজির। ঝিলের মাথায় হাত বুলিয়ে মাহিন বলে, পাগলামি হয়েছে, রক্তের মাখামাখি হয়ে গেছিস। ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে আমরা ব্যান্ডেজটা করা হয়ে যাবে। নাক টেনে চলে যায় ঝিল। মাহিন দীর্ঘশ্বাস ফেলে। ঝিল সম্পর্কে আড়াল করতে চেয়েও পারছে না। ছোট থেকে ঝিলকে আড়ালে রেখেছে যাতে করে ঝিলের স্বাধীনতায় ব্যাঘাত না ঘটে। চারিদিকে শত্রুর অভাব নেই, কে কখন ক্ষতি করে দেয়। রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ঝিল। ভাইয়ের কাটা হাতটা মনে হতেই বুক জ্বলে ওঠে। কতটা ক্ষত হয়েছে। ফোনের নাম্বার ডায়াল করে ফোন দেয়। একবার রিং হতে ফোন রিসিভ হয়, যেন ফোনেরই অপেক্ষায় ছিল। ছিল? ভাইয়া, কাল ফোন না দিতে পারার জন্য সরি। রাতে পাপার কাছে গিয়েছিলাম। সমস্যা নেই, নাস্তা করেছ? তুমি খেয়েছো? হ্যাঁ। শোনো, আমি হসপিটালে আছি, পরে কথা বলি। হসপিটাল? হুম। তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? হসপিটালে কেন? শান্ত হও, আমি ঠিক আছি। আমার এক ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে। কন্ডিশন কেমন? সেফই আছে, আমি রাখছি। আর আজ পাপা আর মম আসবে। আই উইশ সব কিছু ঠিক হয়ে যায়। সেটাই যেন হয়। ফোন রাখে ঝিল। বুক ভারী হয়ে গেছে। মৌনতার আসার কথা এখনো আসছে না কেন? দুপুরের দিকে এক হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে আসে মৌনতা। ঝিলের অবস্থা তখন দেখার মতো। সব থেকে বাজে বিষয় হলো মৌনতার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, আর মেয়েটা এক গাদা শপিং করেছে। মনে এটা কি শুনছি? যা শুনেছিস তাই। আজব, ব্রেকআপ কেন হলো তোদের? বাজে মানুষের সাথে ব্রেকআপ ছাড়া আর কি হবে বলতো? মৌন, কি করব আমি? অনেক চেয়েছিলাম, বহু চেষ্টা করেছি আমি, কিন্তু ও থাকতে চায় না আমার সাথে। আমার থেকেও সুন্দরীকে পেয়েছে কিনা। কথাগুলো চিৎকার করেই বলল মৌনতা। চোখ দুটো ভিজে গেছে। স্তব্ধ হয়ে বসে পড়ল ঝিল। ডিভাইনে থাকা ফ্লাওয়ার ভাসটা ছিটকে পড়ল পায়ে। খানিকটা ব্যথা পেলেও টু শব্দ করল না। চোখ দুটো ভিজে গেছে মেয়েটার। হঠাৎ করে মৌনতাকে জড়িয়ে ধরল। ডুকরে কাঁদছে মৌনতা। মনু, তুই একদম ভাববি না যে তোর যোগ্য না তাকে সাথে রাখার কোনো মানেই হয় না। ভালোবাসতাম খুব। ঘৃণা কর, ঘৃণা করতে হবে। ঝিল, ঝিলকে জড়িয়ে ঝমঝম করে কাঁদছে মেয়েটা। নাকের পানি চোখের পানি একাকার হয়ে গেছে। দুই বান্ধবীর কান্না দেখে রোহন থমকে গেল। না চাইতেও রুমে ঢুকলো। চোখ দুটো খুলেই রোহনকে দেখতে পেয়ে ছিটকে দূরে সরে গেলেন মৌনতা। মৌনতার হঠাৎ এমন আচরণে ভ্রু কুচকে তাকায় ঝিল। কাঁদছিস কেন ঝিল? ভাইয়া তুমি? চোখে পানি কেন? আরে কাঁদবো না বলো, বান্ধবীর সাথে কতদিন পর দেখা।
উফ, বনু, সুন্দরবন থেকে এসে ফ্যাস ফ্যাস করে যাচ্ছিস। বাঘের সাথে প্রেম হলো না তো? ভাইয়া, রোহন হো হো করে হেসে উঠল, ঝিলও হাসলো। প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল মৌনতা। হাসবে নাকি কাঁদবে ঠিক ঠাউর করতে পারল না। পরিশেষে হেসেই ফেলল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। একটু আগেই অহেদ সরকার আর ইহরিমা সরকার এসেছেন। মামারা দরজা বন্ধ করে আছেন। ইহরিমা প্রচণ্ড ভেঙে পড়েছেন। অভিনব আশ্বস্ত করে বলল, প্লিজ মম, এভাবে হেরে যেও না। মামুনিরা কত খুশি হয়েছে দেখো, মামারও মেনে নেবেন। ইয়ারিমা প্লিজ, এভাবে কেঁদো না। গত 30 বছর ভাইদের জন্য কেঁদেই চলেছ। কি করি বলো তো? সবাই আমাকে দেখা মাত্রই ঘরে গিয়ে ডোর লক করে দিল। এতটাই ঘৃণা করে আমায়। ইয়ারিমা, এমন কেন ভাবছো? তোমার ভাইরাও তো খুশি হয়েছে দেখে। ভাবি, তুমি দেখোই না কতটা ঘৃণা করে আমায়। ইহরিমা মুখে হাত গুজে কাঁদতে লাগলেন। অহেদের বুক ভারী হয়ে গেল। 30 বছর পেরিয়েছে, ভালোবাসার কোনো কমতি রাখেননি। তবুও দিন শেষে ইহরিমার চোখে জল। অভিনবের ফোন বাজছে। ঝিল প্রচণ্ড টেনশনে আছে। অভিনব ফোন রিসিভ করলো না। টেক্সট করে জানালো পরে সব বলবে। মিনিট 15 বাদে দরজা খুলে গেল। বিস্ময়ে চেয়ে আছে সবাই। 3 ভাইয়ের চোখ মুখ শক্ত হলেও চোখ দুটো বলে দিচ্ছে প্রচণ্ড কেঁদেছেন। ইহরিমা উঠে দাঁড়ান, আলগা পায়ে এগিয়ে যায়। ইব্বান হাত দিয়ে বাধা দেয়। ইহরিমা শুনেন না। ভাইয়ের পায়ে লুটিয়ে পড়েন। অহেদ অবাক হন। তিনি তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসার সম্মানে রেখেছেন। যদিও ইব্বান তার বড় ভাই, তবুও বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এক ভালোবাসার জন্য কতটা কষ্ট পেতে হচ্ছে। 30 বছর পরেও কি মেনে নেবেন না? আমাকে মাফ করা যায় না ভাইয়া? ইব্বানের গলা ধরে আসে। বোনকে আদর করে রুবি বলেই ডাকতেন। আড়ষ্টতা ছাড়াই আবেগের টানে বলে ফেলেছেন। ইহরিমা উঠে দাঁড়ায়, লিটনের কাছে যায়। মুখ ফিরিয়ে নিয়েও পারেন না উনি। সবার সামনে কেঁদে ওঠেন। ইহরিমা ভাইকে জড়িয়ে হো হো করে কেঁদে ওঠেন। মুজাহিদের বুক ভারী হয়। অস্ফুটন স্বরে বলে, ভাই বোনের মিলবন্ধনে অহেদ কেঁপে ওঠেন। এই ভালোবাসা ছেড়ে চলে এসেছিল ইহরিমা। ঠিক কতটা ভালোবাসলে এমন কাজ করতে পারে মানুষ? ইহরিমার প্রতি আজ মাত্রাতিরিক্ত শ্রদ্ধা জেগে উঠে ছলছল নয়নে বলে উঠলেন, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ ইয়ারিমা। কথাটা ধীরে বললেও পাশে থাকা অভিনবের কর্ণপাত হয়। বাবার দিকে তাকিয়ে চোখ ফেরায়। চোখ যেন থমকে গেছে ভালোবাসাতে। সত্যিই তো পরিবারের ভালোবাসাকে উপেক্ষা করে অন্য একজনের হাত ধরে চলে আসা এত সহজ? ঠিক কতটা ভালোবাসলে মানুষ পরিবার ছাড়ে? প্রেমালাপে মত্ত দুই হৃদয়। সময় 3টার কাছাকাছি, অথচ ফোনের দুপ্রান্তের মানুষ দুটির চোখে ঘুম নেই। একটু পরপরই হাসছে দুজনে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে উঠল। অর্থাৎ রাত 3টা বাজতে আর 5 মিনিট। দাঁত দিয়ে জিভ কাটে ঝিল। ফোনটা নামিয়ে রেখে 2 ঘন্টারও বেশি সময় চলছে। পিচেল হাসিতে মেতে উঠল। কখনো ভাবা হয়নি এভাবে প্রেম হবে, তাও আবার স্বামীর সাথে প্রেম। এই শোনো, বলো। রাত 3টা বেজে গেছে, এখনো ঘুম আসছে না কেন বলো তো? তোমার যে স্বামীর সাথে সখ্যতার প্রয়োজন, সত্যি বলছি, আমার একটা চুমু খেলে ঘুম চলে আসবে। থামো তো তুমি, এত প্রেম ভালো না। আসলে এত প্রেম ভালো না? আহ, ভালো তো, তবে তবে কি ফোন আলাপে মন ভরে না? ধ্যাৎ, অভিনব হেসে উঠল। যেই হাসির শব্দে ঝিলের অন্তর কাঁপে। শোনো মেয়ে, একটু কষ্ট করে ছাদে এসো। ছাদে আসবো? আসো। কেন বলো তো? আবার ছাদে চলে আসলে না তো? ঝিলের রসিকতায় অভিনব দীর্ঘশ্বাস ফেলল। তোমার পাপারা যে সিকিউরিটি দিয়ে রেখেছেন, এতে করে একটা মাছিও গিলতে পারবে না। তাহলে ছাদে কেন আসবো? আসো না একবার। ভ্রু কুচকে উঠে দাঁড়ালো। এই মধ্যরাতে ছাদে কেন যাবে? অভিনবের খামখেয়ালিপনায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কল হোল্ড করে পা টিপে হাঁটা লাগালো। ভাগ্যিস ভাইদের ঘুম গভীর, না হলে সর্বনাশ হয়ে যেত। ঝিল 1 পা 2 পা করে ছাদে চলে আসলো। ছাদটা ঘুটঘুটে অন্ধকার। সুইচ টেপে আলো জ্বালিয়ে নিল। ফিসফিস করে বলল, এসেছি তো। চোখ বন্ধ করো। কেন? আরে করোই না। ঝিল আশেপাশে একবার তাকে চোখ দুটি বন্ধ করলো। কানে থাকা ফোনের মধ্যে দিয়ে অভিনবের ঘন ঘন শ্বাস শুনতে পাচ্ছে। বুকের ভিতর কেমন সুখসুখ অনুভূতি হলো। অভিনবের বুকে মাথা রাখার জন্য মনটা ছটফট করছে। পাগলামি করতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ করে ফোনের ওপাশ থেকে ধুম করে আওয়াজ হলো। ঝিল চমকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে হতবাক। ফানুসে ভরপুর পুরো আকাশ। যেদিকে তাকাচ্ছে শুধুই ফানুস। পুরো আকাশ যেন ফানুসের দখলে। ফোনটা কানে নিয়ে বলল, তুমি কোথায় বলো তো? তোমার বাসা থেকে পশ্চিমে যে দেখে আছে সেখানে। সত্যি? ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম,
তবে তোমাদের স্পেশাল পাহারাদার আমাকে কামড়াতে এসেছিল। অভিনবের কথাতে খিলখিল করে হেসে উঠে ঝিল। বাড়িতে এত সিকিউরিটি দেওয়া সত্যি হাস্যকর। ফোঁস করে দম ফেলে অভিনব অনুনয়ের সুরে বলে, একটু কর্নার আসো না ঝিল, তোমাকে দেখবো আমি। ঝিল কর্নারে আসে। লাল আলোতে ঝিলকে দেখতে পায় অভিনব। প্রাণ যেন ফিরে এলো। একটু করে হাসে ছেলেটা। অভিনব ঝিলকে দেখতে পেলেও ঝিল দেখতে পায় না ওকে। প্রচুর মন খারাপ হয়। পরক্ষণে হাসি মুখে বলে, তুমি দাঁড়াও, আমি আসছি। অভিনবকে কিছু বলার সুযোগ দেয় না, তার আগে ছুট লাগায়। বাসা থেকে বের হয়ে ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায়। হঠাৎ কানে ভেসে আসে খটখট আওয়াজ। ঝিলের অন্তর্কণে পানি শূন্য অনুভব হয়। এই প্রথম পাপার ভাইদের ভয় হচ্ছে। ঝিল একটু ঝুঁকে তাকায়। রেস্ট হাউসে রোহনকে দেখতে পায়। রোহন ঘুরে তাকাতে কেউ একজন তাকে ঘুরিয়ে নেয়। ঝিল, এখানে কি করছিস তুই? মনু, তুই কখন ঘুম থেকে উঠলি? অনেক আগেই তোকে রুমে না পেয়েছে। আসলে কি হয়েছে বলতো, সুন্দরবন ঘুরতে ঘুরতে ঘরে মন টিকে না, আর শুধু প্রকৃতির সখ্যতা জাগে। বুঝলাম। তা সুন্দরবনেই মন হারালি? উফ মনু। মৌনতা ফিক করে হেসে ওঠে। ঝিলের এক বাহুতে টান দিতেই পেছন থেকে রোহনের কণ্ঠ, ভাইয়া, আমি আর মনু এখানে এত রাতে? এমনি এসেছিলাম হাওয়া বিলাস করতে। তুমি গেস্ট হাউসে কেন? একটু দরকার ছিল, ফাইল টাইল রেডি করতে হচ্ছে। খটখট আওয়াজ হবে, তাই গেস্ট হাউসে চলে এসেছে। মৌনতা এক পলক তাকালো, পরক্ষণে মুখ ফিরিয়ে নিল। হাঁসফাঁস করতে করতে বলল, 3:30 বাজে ঝিল, চল এবার ঘুমাতে যাই। ঝিল সম্মতি জানায়। মুখটা একদম চুপসে গেছে। ফোঁস করে দম ফেলে। ফোনটা ভাইব্রেট হচ্ছে। ফোন রিসিভ করার কোনো স্কোপ নেই। একটা টেক্সট পাঠিয়ে দিল। অভিনবকে দেখার জন্য মনটা কেমন আঁকুপাকু করছে। কালই দেখা করতে হবে, নাহলে হার্ট ব্লক হয়ে মারা যাবে মেয়েটা। পাপা, আমি বের হবই। আগে তো কখনো বারণ করনি, এখন কেন বারণ করছো? সেটাই তো মামুনি, আগে তো কখনো বারণ করিনি, এখন বারণ করছি মানে কিছু কারণ আছে। আমি কোনো কারণ শুনতে চাই না, আর্জেন্ট বের হতে হবে আমায়। মামুনি, এই ঝিল, এই ভোর সকালে কোথায় বের হচ্ছিস? বের হতে দিলে তো ভালো লাগে না এই পরিবারে থাকতে। সারাক্ষণ মাথায় ভয় নিয়ে চলতে হয়। এভাবে মানুষ বাঁচে বলো তো? থাক না, আঙ্কেলরা যখন বারণ করছে নিশ্চয়ই কোনো। প্লিজ মনু, তুই জানিস না কতটা জরুরি বের হওয়া। কথাটুকু বলেই ঝরঝরে কেঁদে উঠল ঝিল। হতবুদ্ধি হারিয়ে ফেলে মৌনতা। সাধারণ একটা বিষয় ভাবে কাঁদে কেউ। ঝিলের দিকে নিষ্পলক চেয়ে থাকে মেয়েটা। ঝিলের বের হওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসে, তবুও বলে, তুই ঠিক কী কারণে বের হতে চাস বলতো ঝিল? এড়িয়ে যেতে গিয়েও পারে না। বেহায়া মন দমিয়ে রাখা ভালোবাসাটুকু প্রকাশ করতে চায়। এক পর্যায়ে সমস্ত কিছু বলে দেয় মেয়েটা। জ্ঞান হারানোর উপক্রম মৌনতার। এত কিছু হয়ে গেল। ভাইয়ার সাথে দেখা করব আমি। হচ্ছে না তো, পাপা তো যেতেই দিচ্ছে না। আচ্ছা চল, আমি বলে দেখি। চোখ মুছে উঠে দাঁড়ায় ঝিল। সর্বকালের লেট মৌনতা আজ 5 মিনিটে তৈরি হয়ে যায়। মৌনতার উন্নতিতে ফিচেল হাসে মেয়েটা। জাফরের পাশে বসে তোষামত করছে মৌনতা। মেয়েটার এমন আচরণে লজ্জিত জাফর। মৌনতার মাথায় হাত রেখে বলে, জানোই তো আমাদের শত্রুর অভাব নেই, এখন বের হলে যদি কিছু হয়ে যায়। আঙ্কেল, কিছু হবে না। আচ্ছা আপনিই বলুন, মেয়েটা এই ভয়ের কারণে সারা জীবন ঘরবন্দি থাকবে? সেটা নয় মা, কিন্তু চলে আয় মনু, এখানে বসে নিজের এনার্জি লস করে কোনো লাভ নেই। আমি যে শক্তিহীন মেয়ে তার চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। এতদিনের বলা সব কথাই মিথ্যে। ঝিলের কথাতে অবাক হলেন জাফর। মেয়েটার এমন অভিমানে বুক ভারী হয়। রোহনকে ডাইনিংয়ে যেতে দেখে বলল, রোহন শোন তো, ছোট আপু। ঝিল বের হতে চাচ্ছে, যেতে দিব? দাও, প্রকৃতির সাথে ঘুরে ফিরে এসেছে, এখন ঘরে এমন টিকবে না। খুশি হয়ে যায় ঝিল। ফোঁস করে দম ফেলে জাফর। দুই বান্ধবী বেরিয়ে যায়। রোহনের মনে খটকা বাজে। ঝিলকে কিছু লুকাচ্ছে। ফোন বেজে ওঠে রোহনের। বিরক্তিতে মন তেতে ওঠে। কল রিসিভ করেই বলে, আমাকে কল করার কথা ভাববিও না তুই। যে আগুন তুই লাগিয়েছিস তার জন্য তোকে পস্তাতেই হবে। আমার বোনের মুখেরও যোগ্য না তুই। কোনো কথাই শুনে না রোহন। শরীর কাঁপছে তার। সুমা নামক মেয়েটিকে ভালোবেসেছে ভাবতে গা গুলিয়ে আসছে। গাজীপুরে খবরটা সুমাই রটিয়েছে। কাল রাতে সমস্ত ডিটেলস পেয়েছে সে। এই মেয়ের চরিত্র সম্পর্কেও কিছু তথ্য পেয়েছে। অত্যন্ত নিকৃষ্ট এই মেয়ে। দ্রুত ফোন পকেটে পুরে নেয়। বের হতে হবে।
ঝিলের উপর নজর রাখতেই হবে। মেয়েটার কোনো ক্ষতি হতে দিবে না, প্রয়োজনে জান দিবে, তবুও বোনের ক্ষতি হতে দিবে না। রঙিন ছাতা দ্বারা সজ্জিত এক রেস্টুরেন্ট, খানিকটা বিদেশি ধাঁচের, মূলত বাঙালি রেস্টুরেন্টের মতো আপ্যায়ন হলো, খাবারগুলো বিদেশি। উত্তরা মডেল টাউনে এসেছে ঝিল, অভিনব আর মৌনতা। কোনো দিকে না থেকে অভিনবের কাছে ছুটে গিয়েছে মেয়েটা। মৌনতার সামনে এমন আচরণে অভিনব ভারী লজ্জা পেয়েছে। এক গাদা খাবার অর্ডার করে নিল মৌনতা। মেকি হাসি দিয়ে বলল, আমি বাবা কাবাডের হাড্ডি হতে চাই না। তোরা কথা বল, আমি খাবার খেতে থাকি। ঝিল মুচকি হাসে। অভিনব ও ঝিল একে অপরের চোখের দিকে তাকায়। তৃষ্ণাময় চোখ দুটো যেন ঝলমল করছে। দুটো দিন কতটা কষ্টে কেটেছে, হাজারো ভালোবাসার মাঝেও খামতি ছিল, যে শূন্যতা দুজনার বুকে রক্তক্ষরণ করেছে। কেমন আছে ঝিল? যেমন দেখছো। কেঁদেছিলে? কেঁপে ওঠে ঝিল। অভিনব কি করে বুঝলো বিষয়টা? শুকনো ঢোক গিলে মাথা নাড়ায়। অভিনব তার শক্ত হাতে মেয়েটার হাত মুষ্টিবদ্ধ করে, পরপর কয়েকবার চুমু খায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আজই আমি তোমার আর আমার কথা বাসায় জানাবো। সবকিছু যেহেতু ঠিক হয়ে গেছে, তাই তোমাকে আর দূরে রাখতে চাই না। সবাই মেনে নিবে তো অভিনব? কেন নেবে না? আমার স্ত্রী তুমি, গার্লফ্রেন্ড নাও, যে যা বলবে তাই হবে। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই অভিনব, একটা সুস্থ পরিবার চাই। আমি ক্লান্ত এই পৃথিবীতে। চিন্তা করো না ঝিল, কথা দিলাম সবাইকে নিয়েই আমরা সংসার করব। মৃদু হাসে ঝিল। অভিনবের হাতে ঠোঁট ছুঁয়ে দেয়। ওপাশ থেকে মৌনতা বলে, ভাইয়া, প্রেম করার জন্য আলাদা স্পেস লাগবে নাকি? না শালিকা, আপনি বলেছেন, এতে আমি খুশি। আমার জন্য এত ভেবেছেন, তাই আপনার হানিমুনের পুরো খরচ আমার। অভিনবের কথায় মৌনতার দম বন্ধ করা হাসি। ঝিল চোখ রাঙিয়ে বলে, অসভ্য হয়ে যাচ্ছ তুমি। অসভ্য তো হতেই হবে বউ। আজব। হুম, আজব না। আমাদের হানিমুনটা কোথায় হবে বলো তো? কোথায়? সাইবেরিয়া যাবো ভাবছি। পাগল তুমি! সাধারণ তাপমাত্রায় আমি জমে যাই, আর যাবো সাইবেরিয়া? তুমি জানো সেখানে তাপমাত্রা কত হয়? কত আর? মাত্র 50 ডিগ্রি প্লাস। এটাকে মাত্র বলছো তুমি? তো মানে আমি যাব না। তো কাম অন ঝিল, তুমি না ট্রাভেলার্স? একজন প্রকৃতি প্রেমী হয়ে এত ভয় পাও? ছি, রীতিমতো আমায় অপমান করছো তুমি। প্লিজ ঝিল। মুখ গোমরা করে নেয় ঝিল। পরক্ষণে এক চিলতে হাসে মেয়েটা, চোখ দিয়ে আশ্বস্ত করে বলে এসে যাবে। হঠাৎ করে পেছন থেকে গুমোট কণ্ঠ ভেসে আসে, মির্জাবাড়ির মেয়ের মুখ কালো করতে রেস্টুরেন্টে আসছে? বিয়ের আগে যে মেয়ে পালায় যায় তার চরিত্র নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক। আরফানের কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না অভিনবের। অভিনব পিছনে ঘুরে তাকালো। মাথায় ব্যান্ডেজ নিয়ে আরফান বাঁকা হাসছে। অভিনবকে দেখতে পায়নি সে, কারণ ঝিলের মুখোমুখি দাঁড়িয়ে আছে আরফান। ঝিল উঠে দাঁড়ালো। উক্ত ব্যক্তিটিকে এসে চিনে না, তবুও ভদ্রতার খাতিরে বলল, আপনাকে তো চিনলাম না। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? আহনা মির্জা। আরফান ব্যঙ্গ হাসলো। অভিনব বিষয়টা বোঝার চেষ্টা করছে। আপাতত সামনে থাকা মানুষটার প্রতি চরম বিরক্ত ঝিল। ততক্ষণে মৌনতাও চলে এসেছে। মৌনতাকে দেখে আরফান বলল, আবার সাথে করে বান্ধবীকেও নিয়ে এসেছ? বাহ, মির্জা বংশের কি উন্নতি হলো! এইসব নোংরামি শুধু ওরাই পারে। অভিনবের রাগ উঠে গেল। সমস্ত কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজেকে দমিয়ে রাখতে ব্যর্থ হলো। উঠে দাঁড়াতে আরফান অন্য দিক ফিরে হাঁক ছেড়ে ডাকতে লাগলো, আরে কোথায় তোরা? মির্জা বংশের সম্মান দেখে যা। কোন ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে? ঝিল অবাক হলো। কি বিশ্রী ভাষা ব্যবহার করছে। অভিনবের চোয়াল শক্ত হয়ে গেল। টেবিলটাকে খামচে ধরে বলল, আরফান ভাই। কথাটা শোনা মাত্রই আরফানের মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। পেছনে ঘুরে অভিনবকে দেখে অবাকের চরম পর্যায়ে। এতটাই অবাক হলো যে চোখের পলক পড়ছে না। অভিনবের মুখে ভাই ডাক শুনে ঝিলের মুখের অভিব্যক্তি পাল্টে গেছে। সব কেমন ওলটপালট লাগছে। মৌনতার অবস্থা শোচনীয়। সে যেন দর্শক মাত্র, কিছুই বুঝে উঠতে পারছে না। অভিনব ভ্রু কুঁচকে বলল, এ কেমন ভাষা? ওর প্রতি আমার বাজে ইন্টেনশন কি করে দিতে পারো? ইহান তুই মির্জা বংশের মেয়ের সাথে তুই কি করছিস? ও আমার গার্লফ্রেন্ড। হোয়াট? এখনই বাসায় ফিরবি তুই। এই মেয়েটার সাথে কোনো কথা নয়। বাজে বংশের বচে। কথাটা বলার আগেই টকবগে কণ্ঠের ধমক ভেসে আসলো। সবাই যেদিকে তাকালো। রোহনের শরীর কাঁপছে। দিরহামকে ঝিলের পিছু পাঠিয়েছিল। একটা ছেলের সাথে দেখা করছে শুনে এদিকে রওনা দেয়। এখানে এসে আরফানের ভাষাগুলো শুনতে পায়। একটাও কথা নয় আরফান শিকদার, নিজেকে সংযত রাখো। আমার বোনের দিকে আঙুল ওঠানোর সাহস কি করে হয়?
বোনের হয়ে সাফাই গেছিস? তোর বোনের মানসিকতার ঠিক আছে? এখানেই থেমে যান, না হলে বিবাদে যেতে বাধ্য হব আমি। দুজনার কলহ লেগে যায়। ঝিল জোরে চিৎকার দিয়ে ওঠে। কেউ কোনো কথা শুনে না। মুহূর্তেই শোরগোল পেকে যায়। অভিনব যেন পাথরের মূর্তি, সমস্ত কিছু দেখে যাচ্ছে, বুঝতে পারছে না এদের শত্রুতা। চরম বিপাকে পড়েছে ছেলেটা, তবে চুপ থাকায় শ্রেয় বলে চুপ রয়েছে। ঝিলকে এক সাইডে নিয়ে গেল অভিনব। শান্ত হও ঝিল, অনেক বড় সমস্যা হবে অভিনব, আমার মাথা কাজ করছে না। ঠান্ডা হও প্লিজ। মুহূর্তের মধ্যে পুরো রেস্টুরেন্টে কলহের সরাইখানা হয়ে ওঠে। মির্জা পরিবার আর শিকদার পরিবার মুখোমুখি হয়। অভিনব বুঝতে পারে জটলাটা গভীর। এর সমাধান কি করে করবে বুঝে ওঠে না। রেস্টুরেন্টের ম্যানেজার সবাইকে বসার ব্যবস্থা করে দেন। ঝিল আর অভিনব পাশাপাশি দাঁড়িয়ে রইল। হঠাৎ করে ছেলেটা ঝিলের হাত শক্ত করে ধরল। ঝিলের নয়নে অশ্রুর মেলা। অভিনবের দিকে ফ্যালফ্যাল করে তাকালো। অভিনবের দৃষ্টি স্থির দেখে অবাক হলো। তোমার সাথে মির্জা বাড়ির মেয়ের কি সম্পর্ক ইহান? বড় মামা, ও আমার ভালোবাসা। ইহান, কিছু নিষিদ্ধ জিনিস থাকে সেখানে হাত বাড়াতে নেই। ঝিল, এদিকে আসো। পাপা, আমি আহনাফ গিয়ে ঝিলের পাশে দাঁড়ালো। এক ঝলক তাকিয়ে বোনের হাত ধরল। অভিনব ভ্রুকুটি করে বলল, হাতটা ছেড়ে দাও। আমার বোনের হাত ধরার জন্য পারমিশন লাগবে? হুম, লাগবে না, তবে এখনো আমার সাথেই থাকবে। ভাই আমার কথাটা শোনো। অনেক হয়েছে ঝিল, এবার আর না। আমরা চাই না শিকদার পরিবারের সাথে আত্মীয় করতে। ভাইয়া, ভাইয়া। অভিনব ঝিলকে টেনে নিল। আহনাফ ফোঁস করে দম ফেলে বলল, আমাকে জোর করতে বাধ্য করবেন না অভিনব। আবার সম্মান মাটিতে মিশিয়ে দিতেও পারি। তুমি ওর বড় ভাই আনাফ, বোনকে কতটা ভালোবাসা আমি জানি, তোমার বোঝা উচিত। পরিস্থিতি ভালো না, হাতটা ছেড়ে দিন। ভরসা রাখো আমার উপর। অভিনব একটু বেঁকে তাকালো। হাতটা আলগা করে দিয়ে ঝিলের দিকে তাকালো। চোখের কোণে পানি জমেছে। একটু হাসলো। আহনাফের দিকে তাকাতেই আহনাফ চোখ সরিয়ে নিল। ঝিলের হাত ধরে এগিয়ে গেল। বিভক্ত হয়ে গেল দুটো পরিবার, বিচ্ছেদের রেখা দুটো হৃদয়। হঠাৎ করে ঝিল কেঁদে উঠল। আমি ওর কাছে যাব, ছাড়ো তোমরা। ঝিল, অভিনব আগাতে ইব্বান বাধা দিলেন। ঝিলের কান্নার মাত্রা বেড়ে গেল। বুকে পাথর চেপে আছেন জাফর। মেয়েকে কষ্ট দিতে চাইছে না, তবে সবকিছুর সমাধান যে হয় না। ডোন্ট টক টু মি। কেউ আমার কাছে আসবে না। আমার জীবন্ত লাশ বানিয়ে দিলে তোমরা। মানুষ মনে হয় না আমায়। এত কিসের অহংকার? শিকদার বংশের সাথে ঝামেলা হয়েছে তো অভিনবের কি দোষ? আমার থেকে কেন আলাদা করে দিলে তুমি ওকে? ঝিল মামুনি, তুমি কেন বুঝতে চাইছো না? ওই ছেলেটার সাথে তোমাকে জুড়ে দিতে পারি না আমরা। ওয়াও বড় পাপা, এতদিন তো খুব বলতে চাঁদকেও হাজির করে দিবে, পুরো পৃথিবীটাই আমার। আজ কেন উল্টো গান গাইছো? মামুনি, নো মোর ওয়ার্ড, লিভ মি অ্যালোন। অভিনবকে এনে দাও, না হলে আমি শেষ করে দিব নিজেকে। ভালোবাসি আমি। এনি কস্ট, অ্যাট এনি কস্ট অভিনবকে চাই আমার। মামুনি। হাতে থাকা ফোনটা আয়নায় ছুঁড়ে মারে ঝিল। আয়নার এক পাশ ভেঙে পড়ে। তার থেকে এক টুকরো আয়না নিয়ে নিজের হাতে লাগিয়ে দেয়। রক্তে মাখো হয়ে যায় তার হাত। ইব্বান এগোতে আসলেই ভয়ঙ্কর গর্জন করে উঠে। জাফরের চোখে পানি। ব্যথাটা বোধহয় বুকে লেগেছে। পাঁচ ভাই হন্তদন্ত হয়ে পড়েছে। ঝিলের শরীরের রক্ত দেখে পাগল প্রায় অবস্থা। হঠাৎ করে মেয়েটা জ্ঞান হারায়। একটা শত্রুতার জন্য ঝিল কেন সাফার করবে বলো তো? তাছাড়া ওদের মাঝে তো কোনো ঝামেলা নেই, তাহলে সমস্যা কোথায়? রোহন, শান্ত হও তুমি। চাইলেই সব ঠিক হয় না। কেন ঠিক হবে না? হিড়িমা সরকারকে মেনে নিয়েছে শিকদার বংশ, তাহলে আমাদের সাথে কেন শত্রুতা? মনিরুল এতক্ষণ চুপ করেছিলেন। ব্যথাতুর জায়গায় আবারও ব্যথা অনুভব হলো। ফোঁস করে শ্বাস ফেললেন। একটা ছবির ফ্রেম বের করলেন। ছবিটা তার স্ত্রীর। বার কয়েক হাত বুলিয়ে বললেন, তোমার মাকে খুব ভালোবাসি রোহন। এহরিমা তোমার মায়ের বান্ধবী। অহিতকে ভালোবাসতো খুব, কিন্তু শিকদার বংশ তা মেনে নেয়নি। পূর্ব পরিচিত শিকদার বংশ, সকলের সাথে বেশ ভালো বন্ধুত্ব। তোমার মাকে কথা দেয় আহাদের সাথে এহরিমাকে পালিয়ে যেতে সাহায্য করব। অন্যায় করেছিলাম সেদিন, তবে সেটা ছিল পরিস্থিতি। দুটো ভালোবাসাকে আলাদা করতে চেয়ে ওরা উচিত করেনি। শিকদার পরিবারে অসম্মান হয়েছিল খুব। বিশ্বাস করো, সেটা আমি চাইনি, তবে উপায় ছিল না আমার। তারপর থেকেই মিত্রতা হয়ে ওঠে শত্রুতা। শিকদার পরিবার মির্জা পরিবারকে ঘৃণা করে, আর আমরাও শিকদার পরিবারকে ঘৃণা করি। বা আজ কেন উল্টো বলছো?
ঝিল আর অভিনবকে আলাদা করছো? দোষটা তোমাদের ছিল আব্বু, ক্ষমা চেয়েও নাও। রাফা, কি বলবো আমি? ঝিলের দিকে তাকাও একবার, চোখ মুখ কেমন হয়ে গেছে। ভাইয়া ক্ষমা চাইবে না রাফা। আর রোহন বোনকে ভালোবাসার দোষের নয়, তবে সব আবদার পূরণ হয় না। জাফরের কথায় সবাই অবাক হলো। ইবান বললেন, থামো তুমি, আমরা নত হব না। রোহন কিছু বলবে তার আগে চলে যায় ওনারা। রাফাতের রাগ হলো, রাগে গজগজ করতে লাগলো। কেউ মাথা নত হবে না, এত অহংকার ভালো নয়, শেষে ভুগতে না হয়। মম, এমন কেন বলছো? আমি চাই না তোমার সাথে মামাদের সম্পর্ক নষ্ট হোক। ঝিল আমার আছে আর আমারই থাকবে, তবে পরিস্থিতি সামলাতে হবে অন্যভাবে। পুরনো বন্ধুত্ব ফিরিয়ে নিতে হবে। জানো তো, ক্ষততে টান পড়লে পুরনো স্মৃতি মনে পড়ে, তেমনই কিছু করতে হবে। মেয়েটার জন্য খারাপ লাগছে, কতটা ভালোবাসে তোকে। ভাইয়ারা এখনো রেগে আছেন। আচ্ছা বলতো, আমি করেছি, ওদের কেন শাস্তি দিচ্ছে বলতো? মম প্লিজ, ঝিলকে স্ট্রং থাকতে হবে, আর তোমাকেও। আমি বলেছি ওকে ওর মা ফিরিয়ে দিব। মেয়েটা খুব ভালো, জানো তো, উজাড় করে ভালোবাসা আমায়। ইহরিমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, 1.5 বছর দূরে রেখেছিস অভিনব, একটা মেয়ের মন কতটা ভেঙে যেতে পারে ভেবে দেখেছিস? সরি মম, আমি তো তখন। তখন কি? তখন ভালোবাসতে না আর এখন ভালোবাসো? আমি তো জানতাম আমার ছেলে দায়িত্ববান। বিয়ে করা স্ত্রীকে কি করে ফেলে গেলে? অহেদের কথাতে মাথা চুলকায় অভিনব। আসলেই চরম ভুল করেছে সে, তবে সব ছিল পরিস্থিতির খেলা। অভিনব ভেবে রেখেছে মামাবাড়ি সবাইকে বিয়ের বিষয়টা জানাবে, তবে সমস্যা হচ্ছে আগুনে ঘি ঢাললে আগুন তত তেতে ওঠে। ঘি ঢালাটা কি উচিত হবে? শোন অভিনব, ঝিলিকের একটু খোঁজ নেয়। মেয়েটা কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছে নিশ্চয়। অভিনব ঠোঁট দুটো প্রসারিত করে, একটু ভাবে ঝিল নিজেকে সামলাতে পেরেছে তো। মেয়েটা মাঝে মাঝে এতটা বেখেয়ালি হয় যে ভাষায় প্রকাশ হবে না। বেশ কিছুক্ষণ ভেবে ঝিলকে কল লাগালো। কয়েকবার রিং হলো, তবে ফোন রিসিভ হলো না। প্রচণ্ড চিন্তা হলো, হয়তো আশেপাশে মানুষ আছে ভেবে আর কল দিল না। ফোনে মেসেজের আওয়াজ ভেসে আসলো। আরফান মেসেজ দিয়েছে। ছেলেটা সরি বলতে বলতে পাগল হয়ে গেল। অভিনব এতবার বলল তবুও শুনছে না। যখন থেকে জেনেছে ঝিলের সাথে বিয়ে হয়েছে অভিনবের, তখন থেকে লজ্জায় মাথা নিচু করে আছে। অভিনব একটু করে হাসলো, টাইপিং করে বলল, সাহায্য করবে আরফান ভাই? তুমি তো জানো আমাদের বিয়ের কথা, একটা পথ খুঁজে দাও না প্লিজ। মেসেজটা সেন্ড করা মাত্রই অভিনবের ফোন বেজে উঠল। ঝিল ফোন করেছে। অভিনব এতটাই উত্তেজিত ছিল যে ফোন রিসিভ করা হলো না। দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে ফেলল। হ্যাঁ ঝিল, তুমি ঠিক আছো? ঠিক নেই, আপনার জন্য নিজেকে রক্তাক্ত করেছে। রোহন, মজা করছো আমার সাথে? না, আপাতত ঘুমাচ্ছে। একটু আগে ডক্টর ইনজেকশন পুশ করে দিয়েছে। বুঝে উঠতে পারছি না মেয়েটা কেন আপনাকে এত ভালোবাসে। কয়েকদিনের পরিচয়ে এত ভালোবাসা? অভিনব আর কথা বাড়ালো না, ফোনটা রেখে দ্রুত বেরিয়ে পড়ল। ঝিলকে দেখতেই হবে, মেয়েটা এমন বোকামি কি করে করলো। রক্তিম আকাশে মেঘের মেলা, মেঘ নাকি কুয়াশা ঠিক ঠাউর করা যাচ্ছে না। শীতের পরিযায়ী পাখিরা মাথার উপর দিয়ে ডানা মেলে উড়ে যাচ্ছে। কুয়াশা যেন আকাশকে চাদরে মুড়িয়ে নিয়েছে, সূর্যের দেখা মেলা ভার। অভিনবের মন খারাপ, আর 4 দিন হলো ঝিলের সাথে দেখা হয় না। কয়েক মিনিট ফোনে কথা বলে কি মন ভরে? এই যে সেদিন ঝিলের জন্য ওদের বাসায় গিয়েছিল, শুধু মুখেই ফিরে আসতে হয়েছে। কড়া গার্ড দেওয়া, মারামারি করে নিজের ইমেজ খারাপ করতে চায় না সে। ফোন দিলেই ফ্যাচ ফ্যাচ করে কাঁদে মেয়েটা। বাড়ির ছেলে পেলেগুলো ফুল সাপোর্টে থাকলেও বড়রা মানতে পারছে না। হাজার হোক 30 বছরের দ্বন্দ্ব এত সহজে কি যায়? সূর্যের সেটুকু আলো পৃথিবীকে রাঙিয়েছিল, সেটাও নিভে যাচ্ছে। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে এখন সে বিশ্রাম নেবে। মন খারাপের মাঝে অভিনবের বাজে এক ইচ্ছে হলো। হাতের কাছে সিগারেট থাকলে এই অনুচিত কাজটা নির্দ্বিধায় করে নিত। আফসোস সেটাও নেই। হঠাৎ ছোট ছোট পায়ের আওয়াজ এলো। পেছনে ফিরতেই ফুল আর রূপাকে দেখতে পেল। অভিনব এগিয়ে ফুলকে কোলে তুলে বলল, কি হয়েছে ফুলছুটি? দুপুরে খেতে আসলে না কেন ভাইয়া? খেতে ইচ্ছে করছে না যে আমার? ফুল রূপার দিকে তাকালো। রূপা একটু এগিয়ে এসে বলল, রূপা, তোমার এখনো লাঞ্চ করোনি?
রূপার ফুল মাথা কাত করলো। অভিনবের ভেতরের লুকায়িত দীর্ঘশ্বাসটা কেমন করে যেন বেরিয়ে আসলো। এদের মুখের দিকে তাকিয়ে বারণ করতে পারছে না, তাছাড়া না খেয়ে থাকাটা বোকামি। এতে কোনো সমাধান তো হবেই না, উল্টো অসুস্থ হতে হবে। পরিশেষে দুজনকে নিয়ে ডাইনিংয়ে চলে আসলো। ঝিলের কথা ভাবতেই খাবারের ইচ্ছাটা মরে যাচ্ছে, না জানি মেয়েটা খেয়েছে কিনা। মাহিন প্লিজ কিছু করো, ঝিল কি এখনো খাচ্ছে না? শুনছে না কারো কথা, তুমি একটু বোঝাও প্লিজ, মেয়েটা পুরো পাগল, আমাদেরই দমকাচ্ছে। হাতের জখমটা কত দূর? মোটামুটি ঠিকঠাকই আছে, তবে ঔষধ না খেলে বিপরীত হতে পারে। অভিনবের মুখে বিরক্তি। ঝিল কেন বাচ্চামো করছে? এতবার বলার পরও শুনছে না। আচ্ছা, এভাবে কি সমাধান হয়? মাহিন কোনো শব্দ না পেয়ে কান থেকে ফোন নামালো। কল ঠিক দেখে আবারও বলল, আমার কথা শুনছো অভিনব? হ্যাঁ শুনছি। আচ্ছা শোনো না, কোনোভাবে 2-1 দিনের মধ্যে একটু বাইরে নিয়ে আসতে পারবে ওকে? মাহিন একটু ভেবে সম্মতি জানালো। অভিনবের অধর কোণে হাসি ফুটলো। মেয়েটাকে কাছে পেলে ভালো করে বোঝানো যাবে। দিন রাত কান্না করে ঠান্ডা বাঁধিয়েছে, এভাবে চললে জ্বর বাঁধাবে অতি শীঘ্রই। দানেশের সাথে লুডু খেলছে রূপা, টানটান উত্তেজনা নিয়ে খেলছে। ইহরিমা দুচোখ ভরে দেখছে। ছোট সময় ভাইদের সাথে ডাবা খেলতেন উনি। কত সুন্দর ছিল সেই সময়। ডিভাইনে বসে নখ কামড়াচ্ছে অভিনব। এই বিচিত্র স্বভাবটা ছিল না তার। আজকাল সব কেমন উলট পালট হচ্ছে। মুখের রং পাল্টে গেছে, অতি চিন্তায় চোখ দুটো কোটরে ঢুকে গেছে। ফর্সা মুখে লাল লাল ছোপ, তার সাথে চোখের নিচের অংশে কালি জমেছে। ভয়ঙ্কর সুন্দর ছেলেটাকে আজকে ভয়ঙ্করই লাগছে। এমন বিদঘুটে রূপ কখনো হয়নি তার। মানুষ কতটা পরিবর্তন হতে পারে তারই উদাহরণ। অহেদ অনলাইনে মিটিং সেরে লিভিং রুমে আসছিলেন। প্রচণ্ড কাজ হাতে ব্যস্ত উনি। আমেরিকায় বেশ কয়েকটি প্রপার্টি কেনার কথা, তবে এখন কিনতে চাইছেন না। সেটা নিয়ে পার্টনারদের সাথে একটু দ্বন্দ্ব চলছে, যদিও সেটা অতি সূক্ষ্ম আর অন্তর্গস্ত। তবে দুশ্চিন্তা যে মরণ ব্যাধির মতো। অভিনবের ধ্যান অন্যদিকে। অহেদ ইশারা করতে ইহরিমা উঠে দাঁড়ালো। দুজন দুপাশে বসে পড়তেই অভিনবের ধ্যান ভাঙল। খুব বেশি চিন্তায় আছে মনে হচ্ছে। নো ড্যাড, আই এম ওকে। মামাদের জানিয়ে দিলে ভালো হতো না? মম, ইউ নো দ্যাট কত বড় মনে দ্বন্দ্ব চলছে। এটা শুনলে ডিভোর্স পেপারও রেডি করে ফেলবে। জানোই তো, সবার মাঝে এক অদ্ভুত ধারণার সৃষ্টি হয়েছে। তাই তার আগে আমাদের এমন কিছু করতে হবে যার কারণে দুই পরিবার একে অপরের আগের টান অনুভব করে। অতি মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন অহেদ আর ইহরিমা। বরাবরই ছেলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে এসেছেন। এতে করে লাভই হয়েছে। অভিনবের মস্তিষ্ক বেশ দুরন্ত আর খোলামেলা, চটজলদি সব সামলে নিতে পারে। অভিনব একটু হাসার চেষ্টা করলো। বাবা মাকে সান্ত্বনা দিলেও মনকে বোঝাতে পারছে না। প্রিয় মানুষকে হারানোর ব্যথা অনুভব হচ্ছে, যে যন্ত্রণা একটু একটু করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তামিম এসে একটু আগে ডেকে গেছে, অভিনবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এত রাতে আলোচনা করার একটাই কারণ, যাতে কেউ বুঝতে না পারে। গায়ে জ্যাকেট জড়িয়ে হাঁটা লাগালো অভিনব। পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব হলো। ভ্রু দুটো বেঁকে গেল, কারণ গোড়ালিতে পিন ফুটেছে। পিনটা হাতে তুলেই বুক ভারী হয়ে গেল। ঝিলের সেফটি পিন এটা। চোখ যেন বর্ষণ নামাতে চাইছে। নিজের 29 বছরে এসে অনুভব হলো একটা পিচ্চি মেয়ের জন্য সে উন্মাদ হতে চলেছে। ভালোবাসার এমন তেজ সত্যি অবিশ্বাস্য। চোখের পানিকে বাড়তে না দিয়ে লাইব্রেরির দিকে রওনা হলো। প্রচুর উত্তেজনা নিয়ে হাঁটাহাঁটি করছে তামিমা সাদাত। অন্য সময় হলে আরফান বিরক্ত হতো, তবে আজ হচ্ছে না। টকবগে রক্তে নিজেও দাঁড়িয়ে পড়ল। বন্ধু মহলে দুষ্টু ছেলে সে, তবে প্রেম করা না হলেও ও প্রেমের হেল্প করেছে বহুবার। পুরনো দিনগুলো মনে হতেই মুখে হাসি ফুটে। অভিনব স্থির নয়নে সবার নির্লিপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকালো, তারপরই বলল, তোমাদের পাইচারে হয়েছে? তাহলে আমি গেলাম তো। সরি ভাইয়া, আসলে মুভিতে হয় না, মাথায় বন্দুক ধরলেই সব ঠিক হয়ে যায়, তাই আর কি। সাদাতকে বলতে না দিয়ে তামিম অভিনবের পাশে বসলো। চার ভাই মাথা কাছাকাছি করে প্ল্যান নিয়ে আলোচনা করতে লাগলো। মনে আমি পারছি না সামলাতে। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমাদের বিয়ের কথা বলে পাপারা কেলেঙ্কারি করে বসবে, দুপরিবার আবার বিবাদ করবে, আমাদের ডিভোর্স করিয়ে ছাড়বে। এমন বলিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটু সাহস রাখ দোস্ত। ঝিল উত্তর দিল না, হাঁটুতে থুতনি দিয়ে বসে রইল। ঝিলের এমন অবস্থা দেখে মৌনতার কপালের চামড়ায় ভাঁজ সৃষ্টি হলো। ভেতর থেকে আসলো দীর্ঘশ্বাস। বুক ফাটা হাহাকার নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। আজ সারাদিন ঝিল কিছু মুখে তুলেনি। এভাবে মানুষ বাঁচে? করিডোর দিয়ে নিচে নামার সময় রোহনের রুম থেকে আসা কণ্ঠস্বর থেমে গেল। কাউকে ইচ্ছে মতো বকা দিয়ে যাচ্ছে। কণ্ঠস্বর এতটাই তীব্র যে মৌনতা বারবার কেঁপে উঠছে। হাতে থাকা ওয়াটার বোতলটা সাইড টেবিলে সাথে লেগে ঝনঝন আওয়াজ তুলে নিল। দ্রুত স্থান ত্যাগ করতেই হাতে টান অনুভব হলো। কে?
আমি মৌনতা। মৃদু আলোতে একটু ঝুঁকে নিল রোহন। মৌনতাকে ভয় পেতে দেখে হাতটা ছেড়ে দিল। খানিকটা কঠিন স্বরে বলল, এত রাতে এখানে কি করছিলে? না মানে তুমি কে? আমি আসলে ঝিলের জন্য খাবার নিতে কিচেনে যাচ্ছিলাম। ও তো এখনো খাইনি? রোহন কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকালো। সারাদিন বাসায় ছিল না আজ, তাই ঝিলের খবর নেওয়া হয়নি। সুমার বাসায় গিয়েও সুমাকে পায়নি। মেয়েটাকে ভালোবাসাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। আশেপাশের সব জায়গায় ঝিলের নামে বাজে মন্তব্য রটিয়েছে, শুধুমাত্র ভালোবাসার খাতিরে বাসায় বিষয়টা জানতে দেয়নি। তবে এর শাস্তি তো পেতেই হবে। রোহন কিছু বলছে না দেখে মৌনতা বিরক্ত হলো। যাবে কি যাবে না বুঝতে পারছে না। মিনিট পাঁচেক পর রোহন পেছনে ঘুরে তাকিয়ে অবাক স্বরে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো যেতে বলেননি। মৌনতার কথায় থতমত খায় রোহন। পেছনে ঘুরে বলে, যাও খাবার নিয়ে আসো, আমি ঝিলের কাছে যাচ্ছি। সম্মতি পেয়ে 1 সেকেন্ড দাঁড়ায় না মৌনতা। বাতাসের গতিতে ছুটে যায়, যেন কোনো ভয়ঙ্কর মানবের সামনে দাঁড়িয়েছিল। অন্ধকার রুমে বসে আছে ঝিল। রাত 2টো বেজে গেছে প্রায়। ঘুম যেন হারাম হয়ে গেছে। রাত্রি বড্ড কঠিন, কারো জন্যে সুখের আর কারো জন্যে দুঃখের। কেউ ভালোবাসায় মত্ত, কেউ বা বিচ্ছেদের রেখা গড়তে। এভাবে কালের আবর্তনে সবাইকে চলতে হয়।